ক্লাসটা তাহলে শুরু করা যাক। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, স্ক্রিন শেয়ারটা দেখা গেলে একটু কাইন্ডলি জানাবে। তোমাদের রেকর্ড অন করার জন্য আমি মূলত গিয়েছিলাম, ঠিক আছে? এখন অনেকে আসছে। আচ্ছা, আমি যেটা বলছিলাম সেটা হলো বাংলা রিটেন যে ক্লাস, ঠিক আছে? বাংলা রিটেনের জন্য বা ইংলিশ রিটেনের জন্য শুরুতে তোমাদের যেটা ফোকাস করতে হবে সেটা হলো অবশ্যই কোশ্চেন অ্যানালিসিস। বিগত 5 বছরে কোন বছর কোন টপিক থেকে কোশ্চেন আসছে এবং কোন টপিক থেকে সর্বোচ্চ কোশ্চেন আসছে। আচ্ছা, তোমরা তো অনেকদিন পড়াশোনা করে ফেলছো, ঠিক আছে? তোমাদের কি মনে হয় যে বাংলাতে 5 বছরই আসছে এমন রিটেন আইটেম কোনটা বলো তো? একটা আইটেম আছে যেটা 5 বছরই আসছে। সৃজনশীল মেইন বই থেকে। ইয়েস, সৃজনশীল বা অনুধাবন টাইপ, ঠিক আছে? আমাদের সময় আসছিল মানব কল্যাণ, একদম। বাট তোমার যে বই থেকে একদম ডিরেক্ট কোশ্চেন দিবে এমন না, কিন্তু এখানে অনেক গ্রামাটিক্যাল কোশ্চেন দিতে পারে। আমাদের সময় মানব কল্যাণের একটা প্যাসেজ দিয়ে বলেছিল যে কয়রস্যি কি এবং কয় দীর্ঘি কি মধ্যে পার্থক্য কি। তো এটা কিন্তু বইয়ের কোশ্চেন না, ডিরেক্ট বইয়ের কোশ্চেন না, বা মানব কল্যাণের সাথে কোনোভাবেই সম্পৃক্ত না, কিন্তু কোশ্চেন কিন্তু করে ফেলছে। তো এই টাইপের বইয়ের টপিক গুলো, এগুলোর সাথে রিলেট করে তোমাকে অনেক টাইপের কোশ্চেন দিতে পারে, এই টাইপ আসতে পারে। মেইন কথা কি, বাংলা টেক্সট বই আলটিমেটলি কিন্তু তোমাকে এমসিকিউ এর জন্য পড়তে হচ্ছে, প্লাস রিটেনের জন্য কিন্তু তোমার কোনো একটা প্রশ্ন উত্তর করে অথবা সৃজনশীল করে অথবা অনুধাবন টাইপ করে তোমাকে কিন্তু আলটিমেটলি টেক্সট বুক থেকে কোশ্চেন দিবে। তারপরে যে দুইটা টপিক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেই দুইটা হলো ভাব সম্প্রসারণ এবং সারমর্ম বা সারাংশ। এই টপিক দুইটা হলো অনেকটা নির্মিতির মধ্যে পড়ে যায়, তবে আসলে আমরা যদি ভালো মতো লেখাটা শিখি, আমাদের বাংলা শব্দ চয়ন যদি ভালো হয়, অথবা আমরা যদি ভালো মতো জাস্ট কয়েকটা ওয়ার্ড শিখি, ঠিক আছে? বাংলার যে শব্দ চয়ন মেইনলি, এটাই যদি ভালো মতো আমরা আয়ত্ত করতে পারি, দেখবে এনাফ, ঠিক আছে? তারপরে তারপরে আর কি কি আইটেম আছে বলতো রিটেনে? ট্রান্সলেশন ইউজুয়ালি আসে না, পদ পরিবর্তন আসতে পারে, ঠিক আছে? পদ পরিবর্তন আসতে পারে। হ্যাঁ, ভাব সম্প্রসারণের কথা বললাম তো, ভাব সম্প্রসারণ, সারাংশ, সারমর্ম, এই দুটো হলো সেকেন্ড ইম্পর্টেন্ট। তারপর আমাদের বেলায় কি কি যে আসছিল আমি নিজেও ভুলে গেছি। ওকে, লিখিত কোশ্চেন তো শুধুমাত্র আমি ঢাবিতেই দিয়েছিলাম। আমাদের বেলায় হয়তো জগন্নাথ পরীক্ষা দিবে যারা, জগন্নাথেও কিন্তু লিখিত আছে। সো এটাও কিন্তু একটা বড় অপশন তোমাদের আগে জিএসটি দিতে হতো, বিশেষ করে যারা সায়েন্স থেকে প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু পরীক্ষা দিতে পারতা না, কারণ জিএসটি তে হলো নিজের ইউনিট দিতে হবে। আলটিমেটলি তুমি কিন্তু গ্রুপ চেঞ্জ করতে পারতেছ না বাংলা ইংলিশ জিকে পরীক্ষা দিয়ে। এটা একটা বড় সুযোগ তৈরি করছে আসলে। ওকে, স্ক্রিনটা শেয়ার করতেছি, কাইন্ডলি জানাবা। সারাংশ এবং সারমর্ম। ওকে, এখান থেকে প্রথমে তো তোমাদের অবস্থাটা বুঝতে হবে আমার, তোমরা কেমন সিচুয়েশনে আছো, মানে তোমাদের স্টেটটা কেমন, ঠিক আছে? তোমাদের যেহেতু কোনো লেখা আমরা এখনো পর্যন্ত পড়ি নাই বা আমি পড়ি নাই, পার্সোনালি তোমাদের বাংলা যে কোনো প্রবলেম আমি ডিল করার দায়িত্ব নিয়েছি যেহেতু, সো তোমরা যে কোনো সময় ফ্র্যাঙ্কলি শেয়ার করতে পারো টেলিগ্রাম গ্রুপে, অবশ্যই টেলিগ্রাম গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে, ঠিক আছে? মেসেঞ্জার অবশ্যই না, ঠিক আছে? এটা বলছিলাম যে ইন্ট্রোডাক্টরি ক্লাসে তোমরা যারা এসেছিলে তোমরা জানো যে এটা শেয়ার করছিলাম যে কোনো প্রবলেম তোমরা অবশ্যই জানাতে পারো, তবে অফিশিয়ালি একটু জানাতে হবে, কারণ আমরা নাও খেয়াল করতে পারি মেসেঞ্জারে বললে, অনেকের সাথে মেসেঞ্জারে অ্যাড আছে সেই ক্ষেত্রে। ওকে, সারাংশ এবং সারমর্ম। আমাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুললে ভালো হয় ভাইয়া। কোর্সের ব্রিফ এটা বললে? ভাই আমাদের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ খুললে ভালো হয় আর কি, টেলিগ্রামের পাশাপাশি অনেকের টেলিগ্রাম থাকে না আর কি, বাট টেলিগ্রামে সমস্যা হয়, হোয়াটসঅ্যাপ হলে ভালো হয়। আমি আকাশকে জানাচ্ছি হোয়াটসঅ্যাপ, হ্যাঁ হোয়াটসঅ্যাপ যোগাযোগের জন্য, জাস্ট খাতা বা প্রবলেম শেয়ারের জন্য যে হোয়াটসঅ্যাপ গ্রুপ করা যায়, এটা এটা অনেকেই বলতেছে, তাই তো? এটা করা যাবে, কারণ অনেকে টেলিগ্রাম ইউজ করে। হোয়াটসঅ্যাপ হলে ভালো হয়, টেলিগ্রাম অনেক ওপেন। হ্যাঁ, আমি বুঝতে পারছি তোমাদের কথা। সো হোয়াটসঅ্যাপে একটা কমিউনিকেশন করলে ভালো হয়, তোমাদের কথাটা আমল নিলাম, ঠিক আছে? মনে থাকবে ইনশাআল্লাহ। ওকে, এখন আসি সারাংশ বা সারমর্ম অথবা টপিকে চলে আসি আমরা। সারাংশ বা সারমর্ম হলো সামারাইজেশন, তাই না? ইংলিশে আমরা কি সামারি করি, বিভিন্ন ধর একটা পোয়েম দেওয়া থাকলো, ওইটাকে সামারি করতে দিল, বলা হলো, অর্থাৎ তুমি হার্ট পয়েন্ট গুলো তুলে ধরবা, অর্থাৎ মেইন কথাটা তুলে ধরবা, ঠিক আছে? কম কথায় যতটা পারা যায় তুমি কি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবা, এটাই। বাট এখানে তোমার কিন্তু দুইটা স্কিল লাগতেছে। একটা হলো রিডিং স্কিল, মানে তুমি পড়ে তুমি রূপক অর্থ বা হিডেন মিনিংটা পারসিভ করতে পারতেছো না বা বুঝতে পারতেছো কিনা। আরেকটা অংশ হলো
তুমি এটা ডেলিভার করতে পারো, তুমি যেটা বুঝলে, ধরো তুমি খুব ভালো মতো বুঝলে কিন্তু তুমি ডেলিভার করতে পারতেছো না, ওইটা একটা প্রবলেম। ওকে, সো তোমার আলটিমেটলি কি লাগবে, এক হলো রিডিং স্কিলটা লাগবে, কম্প্রিহেনশন রিডিং স্কিল যেটা, এবং তোমার লিখিত ভালো হওয়া লাগবে বা শব্দ চয়ন ভালো হওয়া লাগবে। এখানে আমি বলবো যে শব্দ চয়ন বা বাংলা রিটেন ডেভেলপ করার জন্য আলটিমেটলি তোমার অনেক লিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে, অথবা অনেক পড়তে হবে। তুমি সারাংশ মুখস্থ করতে হবে না অবভিয়াসলি, সারাংশ তুমি পড়লে তুমি ধাঁচ বুঝতে পারবা যে আসলে কেমন শব্দ ইউজ করা হয় ইউজুয়ালি, অথবা তুমি আসলে কিভাবে শুরু করবে বা ফর্মাল যে বাংলাটা আসলে কেমন। এখন আমি স্কুলে যাই, আমি ভাত খাই, এভাবে তো তুমি সারাংশ এই ভাষায় তো সারাংশ সারমর্ম লিখতে পারবে না, তাই না? তোমাকে অবশ্যই একটু একটু সাহিত্যিক ভাষায় লিখতে হবে, এই ব্যাপারটা অবশ্যই খেয়াল করবা। আচ্ছা, এক মিনিট, তোমাদের অনেকে এখনো জয়েন হচ্ছে, আমি একটু মিটিং ওয়েটিং রুমটা অফ করে দিই, একটু ওয়েট করো। আচ্ছা, এর আগে তোমাদের যদি কোনো কথা থাকে কোর্স নিয়ে অথবা বাংলা বাংলা রিটেন নিয়ে, আসলে তোমরা কি প্রবলেম ফেস করতেছো, আমরা পুরোটা কোর্স কিভাবে এগোতে পারি, এটা নিয়ে কোনো যদি কোনো সাজেশন থাকে জানাও। ততক্ষণ একটু সেটিং গুলো ফিক্স করে দিই, নাহলে বারবার জয়েন করতে থাকবে। মিটিং অ্যাক্সেস টাইপ ওপেন, ওকে, ঠিক আছে, অল ডান। তো সারাংশ সারমর্ম নিয়ে কথা বলছিলাম, সারাংশ সারমর্ম কিন্তু নির্মিতির মধ্যে অন্যতম ইম্পর্টেন্ট টপিক, এটা আমি শুরুতে বললাম। এরপরেই কি আছে, এর সাথে সাথে আছে ভাব সম্প্রসারণ, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বাংলা রিটেন। আমরা কিন্তু বাংলা যে টেক্সট বইটা আছে এগুলোর উপরেও ক্লাস করব, ঠিক আছে? এগুলোর উপরে ক্লাস করলে কি হবে, একে তো তোমার পারসেপশন গুলো ক্লিয়ার হবে টপিক ওয়াইজ, যে আসলে ধরো ধরো ফর এক্সাম্পল আমি কিংবদন্তির কথা বলছি যে কবিতাটা আছে, এখানে তোমাকে ধরো দিয়ে একটা দুইটা লাইন তুলে দিয়ে বললো যে এখানে কবি আসলে কি বোঝানোর চেষ্টা করছে। তো তোমাকে কিন্তু লাইন টু লাইন আসলে বুঝে বুঝে পড়তে হবে যে ডিপার মিনিংটা কি। ওকে, প্রথমে তোমাদের জন্য যেটা থাকবে, তোমার একটা কাজ জমা দিবা টেলিগ্রাম গ্রুপে। ওকে, সেটা হলো আমি জাস্ট তোমাদের অবস্থাটা দেখতে চাই ক্লাসের শুরুর আগে। ধরো একটা সারাংশ, তোমরা ছোটবেলা থেকে সারাংশ লিখতেছো, তো সারাংশ কেমনে লিখতে হয় বা কেমনে লিখতে হয় এটাই আমরা ক্লাসে করব। বাট তোমাদের বর্তমান প্রেক্ষাপটটা জাস্ট যাচাই করার জন্য তোমাদের জাস্ট 5 মিনিট টাইম, ঠিক আছে? আচ্ছা পড়ো, দেন 5 মিনিটের মধ্যে লিখো, ঠিক আছে? 5 মিনিট টাইম জাস্ট টেলিগ্রাম গ্রুপে জমা দিবা। আমি জাস্ট অবস্থা বুঝে তোমাদের ওই অনুযায়ী ক্লাসটা একটু কন্ডাক্ট করার চেষ্টা করব। না ছাড়া তো আমি বুঝতে পারবো না আসলে কার অবস্থা কেমন, অথবা কোন লেভেলে আমাকে যাইতে হবে, আসলে কোন ডিপার লেভেলে আসলে যাইতে হবে, বা আমার ইফোর্টটা কত দিতে হবে। ওকে, সো কাজটা একটু কাইন্ডলি করে দাও, যেহেতু ক্লাস করতে বসছো। যারা সম্ভব হবে তারা কি করবা, এই যে প্যাসেজটা আছে এটার একটা সারাংশ এখনই জমা দাও, ঠিক আছে? খাতায় লিখে ছবি তুলে দিব নাকি টেক্সটে? খাতায় লিখে ছবি তুলে দাও অবভিয়াসলি। টেক্সটে এত বড় একটা সারাংশ, বা আমার তো এক লাইন লিখতেই প্যারা লাগে, তুমি এত বড় টেক্সট লিখবা কেন? যদি বেশি বড় না, কিন্তু সারাংশ খুব বেশি বড় লেখা যায় না, 1/3, ঠিক আছে? তোমাকে যতটুক প্যাসেজ বা কবিতা দেওয়া হবে চেষ্টা করবে 1/3 মধ্যে শেষ করা। ওকে, এইটা সবাই করো, একটু টাইম দিলাম, 5 থেকে 7 মিনিট টাইম। ওকে, তোমরা ছবি তুলে দাও জাস্ট তোমাদের সিচুয়েশনটা বোঝার জন্য।
এবং রিটেনের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো তোমাদের অ্যান্সার মিলবে না, কারণ সাহিত্য অনেক মানে ওয়ান্ডারফুল একটা বিষয়। কেন বললাম? কারণ এক একজন এক একভাবে পারসিভ করে। একটা গল্প পড়ে কেউ ধরো ভালো মেসেজটা নেয়, কেউ খারাপ মেসেজটা নেয়, বা কেউ কোনো মেসেজই নেয় না, মনে হয় যে ইউজলেস গল্প। সো তোমাদের নিজের মতো করে কনফিডেন্টলি লেখো, ভাবতে হবে না যে কোনটা ঠিক কোনটা ভুল। সারাংশ সারমর্ম বা হ্যাঁ ইউজুয়ালি সঠিক অ্যান্সার ইউজুয়ালি কিন্তু থাকবে একটা কোনো, এই কারণ সত্য বলতে তো কিছু না কিছু আছে, ঠিক আছে? সো দেখো নিজের মতো লিখতে থাকো। তোমাদের অবশ্যই সাবমিট করলে একটু জানাও, ঠিক আছে? তাহলে আমি টেলিগ্রাম গ্রুপটা একটু চেক দিব। ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ শিওর। ভাইয়া সারাংশ সারমর্মর ক্ষেত্রে, স্পেশালি যে কোনো রিটেনের ক্ষেত্রে হাতের লেখাটা কতটুকু ম্যাটার করে? আমার তো ভাই আমি তো মানে হাতের লেখা খারাপ, আর আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছিলাম, তো আমার তেমন লেখালেখি করা হয় নাই লাস্ট 2-3 বছর, তেমন ভালো না একদম। শোনো, হাতের লেখা অফিসিয়ালি হাতের লেখা ম্যাটার করে না, ঠিক আছে? এখানে আমি আগের পার্সপেক্টিভে হলে ভিন্ন বলতাম। আমি ভার্সিটিতে উঠে বুঝছি যে তোমাদের খাতা কিন্তু আলটিমেটলি ভার্সিটির টিচাররা দেখবে, জানো এটা? এবং ভার্সিটির টিচাররা কন্টেন্ট খুঁজে। আমি এমন দেখছি যে আমার খুব ক্লোজ ফ্রেন্ড, ঠিক আছে, ওর হাতের লেখা অনেক ভালো না বলবো না, বেশ খারাপ ছিল, বাট ও কিন্তু হিউম্যানিটিস থেকে 42তম হয়েছিল। কারণ কি? কন্টেন্ট, ওর কন্টেন্ট ভালো ছিল। সো অনেক যে লেখালেখির অভ্যাস, সবাই তো কবি সাহিত্যিক না। আমি নিজেও তো লেখালেখি করি না, আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম। আমার মনে হয় যে তোমার যদি কন্টেন্ট ভালো হয়, তুমি যদি অন পয়েন্ট কথা বলতে পারো, হাতের লেখা বোঝার মতো হওয়া লাগবে, ঠিক আছে? বাট তোমার হাতের লেখা যদি মানে এতটা একটু ব্যাকলেসে থাকে যে বোঝা যায় না বা বুঝতে অসুবিধা হয়, তখন কিন্তু একটু ইমপ্রেশন ইফেক্ট পড়ে, ঠিক আছে? আলটিমেটলি তোমার মার্ক খুব কমবে না। ধরো তুমি 8 পাওয়ার মতো লিখছো, ইমপ্রেশনের কারণে তুমি 7, 7.5 পেয়ে যেতে পারো। হ্যাঁ অতটা খারাপ না, মানে বোঝা যায় না এমন না। ওকে, তাইলে কোনো চিন্তা নাই, ঠিক আছে? এই টাইমটা আসলে তোমার এখন লেখা ঠিক করার টাইম নাই। সো বোঝা গেলে এনাফ। আর ভার্সিটি টিচাররা যথেষ্ট খাতা পড়ে দেখে, এবং তোমাদের রেজাল্ট দেওয়ারও বেশ টাইম নেয়। ইউনিট তো আর 1-2 দিনে রেজাল্ট দিবে না, দেওয়া সম্ভব না। ওকে, কেউ জমা দিলে অবশ্যই জানাইও, ঠিক আছে? আমাকে একবার জাস্ট আনমিউট করে বললো যে ভাই জমা দিছি। ভাইয়া জমা দিয়েছি। জমা দিয়েছো? আচ্ছা, আমি চেক জি। আমি এখনই কিন্তু কোনো রিভিউ দিব না, ঠিক আছে? কারণ আমি চেক করি নাই। ক্লাস করার আগেই তোমাদের নিয়ে আমি আগে রিভিউ দিব, এটা ভুল এটা ভুল, এভাবে না। আমরা এই ক্লাসটা তোমাদের লাস্টে গিয়ে কিন্তু আমি আবার লেখাবো, ঠিক আছে? তখন যাই দেখবো যে ক্লাসটা করার পর তোমরা তোমাদের এফোর্ট বা তোমাদের পারফরম্যান্স কতটা ফ্রুটফুল হলো। আচ্ছা, প্রথমে কে সাবমিট করেছো? আনিহা, তাই না? আনিহা। ওকে আনিহা, বেশি কিছু বলবো না, মানে একদম স্ট্রাকচার নিয়ে বলবো না, জাস্ট কিছু ভুল নিয়ে বলি, ঠিক আছে? চিরন্তন সত্যি হয় না, চিরন্তন সত্য, এটা হলো মিস করছো তুমি। এবং এমনি হয় না, তো ঠিক আছে, মাথায় আমি পরে বলবো, ঠিক আছে? তোমাদের শুরুতে কে কেমন লিখতেছে এটা আসলে ম্যাটার না, ক্লাসটা করার পরে তোমরা এটাই ম্যাটার।
আচ্ছা সুমাইয়া সুইটি, তোমার একটু মনোযোগ দিতে হবে মানে লেখার টাইমে। তুমি বলছো সময় স্রোত যেমন স্থিতিশীল নয় তেমন জীবনও স্থিতিশীল নয়, লেখো নাই মনে হয়, তাই না? হ্যাঁ ভাইয়া, তেমন করে খেয়াল করিনি। হ্যাঁ, এই এই জিনিসগুলো ভুলে গেলে কিন্তু ধরা খেয়ে যাবে। বিশেষ করে ওই টাইমে আরো স্ট্রেস থাকবে না, এক্সাম টাইমে আরো স্ট্রেস থাকবে। এখন তো চিল করে ক্লাস করতেছো, জাস্ট লিখতে বলছি। So, এই ব্যাপারগুলো খেয়াল রাখবে। এমনিতে লেখা তোমার ভালো, লেখার গঠন ভালো, মানে এই টাইপ লেখা টিচার পছন্দ করে, ঠিক আছে, দেখে বোঝা যায়। বিশাল অনেক অন পয়েন্ট লিখছো, বেশ ভালো। অন পয়েন্ট লেখা আমারও পছন্দ, টিচাররাও বেশিরভাগ পছন্দ করে। এরপর অনেকে জমা দিয়েছো, নুহা, পুষ্পিতা। নুহার লেখাটা বেশ অন পয়েন্ট, অনেক রিয়ালিস্টিক লেখা, বাট আরেকটু যদি শব্দ চয়ন একটু মানে কেমন, আসলে সত্যি কথা বলতে সারাংশ বা সারমর্মে টিচাররা অনেকটাই একটু প্রেফার করে একটু ধরো সাহিত্যিক টাইপ লেখা, ঠিক আছে। অন পয়েন্ট অবশ্যই লিখবা, অন পয়েন্ট তোমাকে লিখতে হবে, এটা কোনো মানে ইয়া নাই, বাট একটু যদি তুমি উপমা দিয়ে লিখতে পারো বা একটু শব্দগুলোর সমার্থক ওয়ার্ড ইউজ করতে পারো তাহলে ভালো। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। বেশ অনেকজন জমা দিয়েছো। আচ্ছা লাস্টে যে জমা দিয়েছো তোমার নামটা আমি দেখতে পাচ্ছি না, ফোর্থ লেখা, কিছু বানানে একটু খেয়াল রাখতে হবে। গোলক ধাঁধা, ঠিক আছে, ধাঁধা বানানে কিন্তু ধয় চন্দ্রবিন্দু আকার, ধয় আকার, ঠিক আছে, ধাঁধা না, দয়াকার না। বাট তোমার লেখা অনেক ভালো। লাস্ট যে জমা দিয়েছো ফোর্থ নাম, তাই তো? এই ফোর্থ কে আসলে? ক্লাসে আছো? ক্লাসে দাও। জি ভাইয়া। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লেখা বেশ ভালো, জাস্ট একটু বানানটা খেয়াল থ্যাংক ইউ। করো, ঠিক আছে, কিছু কমন বানান জি ভাই। ভুল করে বসি। ওকে, বেশি টাইম আর নিব না, ঠিক আছে। তোমরা মন খারাপ করো না যে সবার খাতা এখনই রিভিউ করলাম না, এটা বিষয় না। আমরা এখন যেটা দেখবো সেটা হলো এখন লিখতে হয় কিভাবে। দেখো এই এই যে টপিকটা তোমরা নিশ্চয়ই পড়েছো, মূলত তুমি বুঝতেছো যে এখানে বলা হচ্ছে কি অতীতকে নিয়ে পড়ে না থেকে ভবিষ্যতের দিকে ফোকাস করে। অবস্থানের আশা প্রস্তুতি। কিছু বলতেছো? হ্যাঁ ভাইয়া, জি ভাইয়া। বলো। এখন কি ভাইয়া মানে জমা দিতেছিলাম, জমা কি তাহলে দেবো না আর? জমা দিয়ে রাখো, সমস্যা নাই, দিয়ে রাখো। ওকে। তোমাদের ফার্স্ট স্টেজটা আমি দেখলাম, এরপরে যখন তোমাদের ইভালুয়েশন করবো হলো তোমাদের একদম লাস্ট স্টেজে তোমরা যেটা জমা দিবে ক্লাসটা করার পর ওইটা ইভালুয়েট হবে, ঠিক আছে, ভালো মতো মানে খুঁটিয়ে একদম অ্যানাটমি হবে ওইটার। ওকে, এবার আমরা আসি। দেখো মূলত কি মেইন কথা ছিল যে অনেক কথা বলা আছে, ফকির সন্ন্যাসীর কথা বলা আছে, পিঁপড়া মৌমাছির কথা বলা আছে, বাট এইগুলা কিন্তু এই কন্টেন্টের মেইন মেসেজ না। মেইন মেসেজটা কি, অতীতকে নিয়ে পড়ে থাকা যাবে না। মেইনলি তোমাকে কি বর্তমানকেও কি একদম খুব বেশি প্রায়োরিটি না দিয়ে ভবিষ্যতের দিকে ভাবতে হবে, তাই তো, এবং ভবিষ্যতের পরিকল্পনাটা বজায় রেখে তোমাকে বর্তমানে কাজ করে যেতে হবে। এইটা হলো সিম্পল ভাষায় মেইন মেসেজ। দেখো এখানে সারাংশটা আমি দিয়েছিলাম এভাবে যে চিন্তাশীল মানুষ ভবিষ্যৎ ভেবেই কাজ করেন, অতীত গত আর বর্তমান নিতান্তই ক্ষণস্থায়ী, তাই অতীতের জন্য অনুশোচনা করে লাভ নেই, ক্ষণস্থায়ী ভবিষ্যৎ ভেবে বর্তমান কাজের পরিকল্পনা করে অগ্রসর হওয়াই দূরদর্শিতার লক্ষণ। এখানে দেখো কিছু ওয়ার্ড ছিল এখানে,
আচ্ছা তোমাদেরকে দেখাই, এখান থেকে তো আর ইয়া করবো না। ধরো এই যে সমার্থক শব্দের একটা কথা বলছি একটু আগে, যে সমার্থক শব্দের ব্যবহার দেখো। এই যে এখানে যে ওয়ার্ড গুলো ছিল, যে বর্তমান ক্ষণস্থায়ী, এটা কিন্তু আগের প্যাসেজে ডিরেক্টলি বলা হয় নাই। এটা কি আমি পারসিভ করছি বা তুমি কি ওইটা অনুধাবন করছো। তারপরে যে অতীতের জন্য অনুশোচনা করে লাভ নাই, ডাইরেক্ট এই লাইনটা বলা নাই, বাট তুমি কিন্তু এই মেসেজটা নিছো। সো আমরা এখন প্রথমে আসবো যে আমাদের ফার্স্ট যে টপিক, সেটা হলো সারাংশ বা সারমর্ম লেখার নিয়ম। এখন সারাংশ সারমর্মের পার্থক্য নিশ্চয়ই আমরা জানি, যে কবিতার সামারি লিখতেছো সারমর্ম, কোন প্যাসেজ বা গদ্যের বা কোন রচনা মানে সামারাইজ করতেছো মানে কি সারাংশ। এখন ফার্স্টলি আমি বলবো যে অনেকেই বলে, বাট আমরা কেউ করি না এমন একটা জিনিস, সেটা হলো প্রশ্ন বারবার পড়তে হবে। ফার্স্ট বার রিডিং এ, বিশেষ করে এক্সাম হলের মতো একটা ক্রুশিয়াল জায়গায়, তুমি ফার্স্ট বার রিডিং দিয়ে আসলে বুঝবা না যে হইলো আসলে কি বলতে চাইছে। এমন হইতে পারে যে ফার্স্ট বার পুরাই তোমার মাথার উপর দিয়ে যাবে, ঠিক আছে। আমরা ধরো একটা পরীক্ষা সেকেন্ড টাইম দিতে গেলে বুঝি যে ফার্স্ট টাইম আমরা কি কি ভুল করছি, অথবা একটা গল্প দেখবা যে কোনো অভিজ্ঞতা হতে পারে, ঠিক আছে, সেকেন্ড টাইম আমরা বুঝি যে আসলে ফার্স্ট বার তো আমি এটা বুঝি নাই। সো অবশ্যই কম পক্ষে হইলে 2 বার পড়বা অবশ্যই, ঠিক আছে, বা 3 বার পড়বা। রূপক অর্থ বুঝতে হবে। রূপক অর্থ ব্যাপারটা কি, কেউ বলতে পারো রূপক অর্থ কি? আমরা পড়ি রূপক কর্মধারায়, রূপক ব্যাপারটা কি? বলো, কেউ আনমিউট করছিলা, বলো। না না ভাইয়া, ভাইয়া রূপক বলতে বোঝায়, ধরেন বেসিক্যালি ইংলিশে এক্সাম্পল দেয় কম্পারেটিভলি ইজিয়ার। মানে ধরেন আমি বললাম শি ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ মুন। এখন সে তো হচ্ছে চাঁদের মতো সুন্দর না, বাট আমরা রূপক অর্থে বললাম তার সৌন্দর্যকে তুলনা করার জন্য। সমাসে পড়ছিলাম তাই না, যে আমরা বললাম যে চাঁদ মুখ, এটাও কিন্তু এটা রূপক কর্মধারা না, আবার বললো না যে বই বলছি, মানে রূপক দেওয়া, তাই না, সিম্বলিক অর্থে কথা বলা বা অ্যাবস্ট্রাক্ট কথা বলা। সো তোমাকে এই প্যাসেজ বা কবিতার মধ্যে অনেক অ্যাবস্ট্রাক্ট ধারণা দিবে, তোমাকে সিম্বলিক অনেক কথা বলবে, এগুলো কিন্তু তোমার কি পারসিভ করতে হবে বা বুঝতে হবে, অনুধাবন করতে হবে। এবং আরেকটা ট্রিক বলি, সেটা হলো প্রথম এবং শেষ লাইনের উপরে মনোযোগ দিতে হবে। প্রথম এবং শেষ লাইনে মনোযোগ দিয়ে হবে এটা কি, প্রথম এবং শেষ লাইনে মোটামুটি তুমি প্যাসেজের ইন্ট্রো এবং কনক্লুশনটা পেয়ে যাবা, ঠিক আছে, বিশেষ করে শেষ লাইন, ঠিক আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট হবে এই যে শেষ লাইন, শেষ লাইন যেটা দেখতেছো এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ শেষ লাইনে মোটামুটি তোমাকে একটা মেসেজ দিয়ে দেয়, হালকার উপর একটা মেসেজ দিয়ে দিবে, এবং তো ওই মেসেজটা কিন্তু তোমাকে আলটিমেটলি সারাংশতে কম লাইনের মধ্যে ডেলিভার করতে হবে। দেখো 3-4 লাইনে শেষ করা উত্তম, সর্বোচ্চ 5 লাইন। 5 লাইনও কোন সেন্সে, যদি তোমার প্যাসেজটাই 15-20 লাইনের হয়, ঠিক আছে, তাছাড়া কিন্তু 5 লাইনে যাওয়া আমি বলবো যে উচিত না। কারণ সারাংশ বা সারমর্ম এই আইটেমটা মূলত তোমাদের লেখানো হয় কেন জানো, কম কথায় যাতে মনের ভাব প্রকাশ করতে পারো, বুঝছো। আমরা দেখবা যে কোনো কিছু বলতে গেলে প্রফেশনাল লাইফে বা বর্তমান লাইফেও একটা কথা বুঝাইতে যায়, ওই যে অনন্ত জলিলের মতো একটি মিথ্যা কথা ঢাকতে যায় আরেকটি মিথ্যা বলতেই থাকে, তাই না। ব্যাপারগুলো কিন্তু এরকম না, মানে তুমি যদি কম কথায় একদম লজিক্যাল, একদম অন পয়েন্ট কথা বলতে পারো বা লিখতে পারো বা ডেলিভার করতে পারো, এই ব্যাপারটা মূলত সারাংশ বা সারমর্ম লেখার উদ্দেশ্য। এখন টিচার চাইবে যে তুমি যতটা কমে তুমি পুরাটা মেসেজ দিতে পারবা, তোমার কিন্তু ততটা ক্রেডিট। এখানে কিন্তু কম লিখলাম মার্ক কমে যাবে এরকম কোনো চিন্তা ভাবনা রাখা উচিত হবে না, বিশেষ করে ডিউয়ের পরীক্ষায় রিটেনে যে ফেয়ার মার্কিং হয়, মানে আমি একদম অনেস্টলি বলতে পারবো, কারণ আমার রিটেন ভালো হয়েছে, আমি আসলে রিটেনে ভালো মার্ক পাইছিলাম। তারপরে এমসিকিউ মোটামুটি একটু খারাপ হয়েছিল, বাট এমসিকিউ মানে রিটেন দিয়ে ওটা কভার হয়ে গেছিল। সো কমে লেখা শেষ করা উত্তম। ওকে, প্রয়োজনীয় অংশ সমার্থক শব্দ দিয়ে উপস্থাপন করতে হবে। ধরো তোমাকে বললো যে কি বলে একটা সমার্থক শব্দ, ধরো আগুন নিয়ে কথা বলছে, ঠিক আছে, আগুন নিয়ে কথা বলছে, বাট তুমি কিন্তু সারাংশ লেখার সময় বা সারমর্ম লেখার সময় তুমি একটু সাহিত্যিক ভঙ্গিতে তুমি কিন্তু আগুনের সমার্থক শব্দগুলো ইউজ করতে পারবা। তুমি অগ্নি বা অনল ইউজ করতে পারবা, বা অগ্নি অনল ইউজ থাকলে তুমি আগুন ইউজ করতে পারবা, ঠিক আছে। মানে তুমি একটু ডাইভার্স করতে হবে, ঠিক আছে। মেইন কথা হইলো তুমি যদি যে প্যাসেজটা আছে ওইটাই ঘুরাই ফিরাই তুলে দাও, ওইটা কিন্তু কোনো ক্রেডিটের ব্যাপার হবে না। আলটিমেটলি টিচার কি মনে করবে যে মানে তুমি জাস্ট তুলে দিছো সামহাউ, এইটা করলে আলটিমেটলি ডিসক্রেডিটে পড়ে যাবা বা তোমার কিন্তু মার্ক যাবে। ওকে, এবার দেখো
এই যে আমরা এখন এক্সাম্পল আগে পড়ি, ঠিক আছে? ধরো সারমর্ম, এর আগে দেখলাম যে সারাংশ, সারমর্মটা দেখো। আচ্ছা পড়ি প্রথমে, যে অদ্ভুত আধার এক এসেছে পৃথিবীতে আজ, যারা অন্ধ সবচেয়ে বেশি, আজ চোখে দেখে তারা। দেখো খুব ভালো একটা প্যাসেজ এবং বর্তমান পার্সপেক্টিভের সাথে খুব মিলে বাংলাদেশের, ঠিক আছে? রিসেন্ট যে পার্সপেক্টিভ গুলো ছিল, যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই, পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া। যাদের গভীর আস্থা আছে আজও মানুষের প্রতি, এখনো যাদের কাছে স্বাভাবিক মনে হয় মহৎ সত্য বাড়িতে কিংবা শিল্প অথবা সাধনা, শকুন ও শিয়ালের খাদ্য আজ তাদের হৃদয়। মূলত দেখো আরেকবার পড়ো, অদ্ভুত আধার এক এসেছে পৃথিবীতে আজ। এই আধার কিন্তু লিটারাল আধার না, এটা কি কলিযুগের নাম শুনেছো তোমরা নিশ্চয়ই? জি কলিযুগ জি ভাইয়া। কলিযুগ একটা মিথোলজিক্যাল টার্ম, ঠিক আছে? যে যুগে একদম পাপ কাজ সর্বোচ্চ ছিল, তাই তো? এটা মিথোলজিক্যাল টার্ম, ঠিক আছে? এটা কিন্তু ঐতিহাসিক কোনো টার্ম না, মিথোলজি এটা। ওকে, এই আধার ওইরকম একটা কলিযুগের আধার টাইপ মিন করতেছে যে বর্তমান পার্সপেক্টিভে যারা অন্ধ, অর্থাৎ যারা চোখে দেখে না, তারা সবচেয়ে বেশি চোখে দেখে। বাট এখানে কিন্তু লিটারাল চোখে দেখার ব্যাপারটা বলে নাই। এখানে কি, যাদের অন্ধ কোন দিক থেকে, মনে আলো নাই, যার মনের মধ্যে আলো নাই, যে আসলে মনের মধ্যে থেকে অন্ধ, ঠিক আছে? সে আসলে সবচেয়ে বেশি চোখে দেখে। যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই, পৃথিবী অচল আর তাদের সুপরামর্শ ছাড়া। আর যাদের মনে একদম ঘোর অন্ধকার, তারাই কি করতেছে দেখো। আমি কিন্তু এটা সেকেন্ড টাইম রিডিং দিচ্ছি, ফার্স্ট টাইম রিডিং দিয়ে কিন্তু আমার মনে হচ্ছে রিডিং পড়লাম। আর তুমি যখন লাইন টু লাইন অ্যানালিসিস করবা, তুমি কিন্তু বুঝতে পারতেছো যে আসলে কি বোঝাচ্ছে। যাদের মনে কোনো প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই, যাদের মনে করুণা নাই, আজ পৃথিবী তাদের সুপরামর্শ ছাড়া অচল। অর্থাৎ তাদের উপদেশ ছাড়া বা তাদের যে ডিরেকশন ছাড়া পৃথিবী আজ চলে না। কারণ একটা কবিতা আছে, সবকিছু নষ্টদের অধিকারে যায়, অনেকটা ওই রকম একটা থট দিচ্ছে, ঠিক আছে? দেখো, যাদের গভীর আস্থা আছে আজও মানুষের প্রতি, এখনো যাদের কাছে স্বাভাবিক মনে হয় মহৎ সত্য বাড়িতে। অর্থাৎ যারা ভালো মানুষ, নিতান্তই ভালো মানুষ, বা যাদের কাছে এখনো সত্য বা ওই যে আমার পথের মতো নিজের সত্য বা রীতি বা এথিক্স এর দাম আছে, অথবা শিল্প অথবা সাধনা বা আর্ট, অথবা এই যে হার্ড ওয়ার্ক বা কি বলে পার্সিভারেন্স এর দাম আছে, শকুন ও শিয়ালের খাদ্য আজ তাদের হৃদয়। এখানে কি অ্যাকচুয়াল মিনিং কি শকুন আর শিয়ালের খাবার বুঝাইছে? এখানে বুঝাইছে কি বলতো? তোমরা একটু বলো। শকুন ও শিয়ালের খাদ্য দ্বারা বুঝাইছে যে তারা কি নিঃশেষ পর্যায়ে, ঠিক আছে? তারা একদম অবহেলিত। সারমর্মটা যদি খেয়াল করো, ঘুরে ফিরে এই কথাটাই জাস্ট একটু গোছানো এবং রিটেনের ক্ষেত্রে আরেকটা বিষয়, ঠিক আছে? যদি টাইম থাকে নোট করবা বা রাফ করবা। মনে হইতে পারে যে কি বলতেছি, জীবনে তো রাফ করি নাই, বাট প্যারাগ্রাফ বা সারাংশ সারমর্ম কি রাফ করার কিছু আছে? রাফ করার কিছু নাই। বাট রাফ কেমনে করবা? মনের মধ্যে রাফ করবা, অথবা যদি পেজ আসলেই থাকে, জায়গা থাকে, তুমি সাজাই নিবা শব্দগুলো। কারণ তুমি কিন্তু এইটা বুঝতেছো না যে প্রতিটা ওয়ার্ড তুমি যে ইউজ করতেছো, ইচ ওয়ার্ড কাউন্টস, ঠিক আছে? ঢাবির ইউনিটের রিটেনে ইচ ওয়ার্ড কাউন্টস। তোমাকে ওই যে ওয়ার্ডটা লিখতেছো এটার জন্য তোমাকে মাসুল দিতে হইতে পারে, অথবা এই একটা ওয়ার্ড ইউজের জন্য টিচারের কাছে তোমার ইমপ্রেশন বেড়ে যেতে পারে। সো আমি বলবো যে তুমি যখন পড়বা, নিজের মাথার মধ্যে চিন্তা করবা যে প্রথম লাইনটা কি লিখবা। ধর 3 লাইন লিখবা তুমি, এখানে তুমি কিন্তু অবশ্যই চিন্তা করতে হবে যে তুমি কেমনে। তুমি ধরো আল্লাহর রাস্তায় শুরু করে দিলা, তাহলে কিন্তু ভাই গোছানো হবে না, বা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে? মনের ভাব প্রকাশ করতে করতে দেখবা যে 7 লাইনের ধর একটা কবিতা দিয়েছিল, তুমি সারাংশই লিখে ফেলছো 5 লাইন। তাহলে তো এটা আসলে ফ্রুটফুল হলো না সারমর্ম বা সারাংশ হিসেবে। বর্তমান বিশ্বে দেখো, ডান দিকে পড়ো, দেখো সারমর্মটা। বর্তমান বিশ্ব এমন কিছু মানুষের মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে যাদের কাছে মনুষ্যত্ব বোধের চেয়ে নিজেদের ক্ষমতা অটুট রাখা বেশি গুরুত্বপূর্ণ। একদম রিয়াল পার্সপেক্টিভে বলছে, ঠিক আছে? বর্তমান বিশ্বের যদি সবকিছু তুমি তাকাও, যে রাশিয়ার প্রেসিডেন্ট বা বর্তমানে যে আওয়ামী রেজিমটা ফল করলো, আওয়ামী রেজিমের সব হায়ার আপার ক্লাস যারা ছিল পলিটিশিয়ান, তাদের সবার দিকে তাকাও, দেখো তুমি সেই ওই অন্ধ মানুষগুলো দেখতে পাবা, ঠিক আছে, কবিতায়। তারপরে দেখো, শিল্প এবং মানবতায় বিশ্বাসী মহৎ মানুষেরা আজ পৃথিবীতে অবাঞ্ছিত। এত লাইনে লেখার কিন্তু দরকার হয়নি, জাস্ট 2 লাইনে শেষ করছে সারমর্মটা। দেখো এখানে লাইন ছিল কয়টা? 1 2 3 4 5 6 7 8 9, প্রায় 8-9টা লাইন। জাস্ট 2 লাইনে সারমর্মটা শেষ করে দেওয়া সম্ভব। কারণ তোমাকে কি করতে হবে? অন পয়েন্ট লিখতে হবে, গুছিয়ে লিখতে হবে। দুইটা জিনিস,
অন পয়েন্ট এবং ওকে, এবং কিছু ডিপার মিনিং বের করে আনতে হবে, এবং কিছু শব্দের যেগুলার তুমি ডিপার মিনিং বের করতেছো না ওইগুলার একটু সমার্থক লেখার চেষ্টা করবা, সমার্থক বা একটু ডাইভার্স কিছু বা একটু বৈচিত্র্যপূর্ণ রাখার চেষ্টা করবা, যে মেইন কবিতার থেকে হুবহু সেম তুমি ওয়ার্ডটা তুললা না, ঠিক আছে, বিশেষ করে অ্যাডজেক্টিভ গুলা বা বিশেষণ গুলো। ওকে, এখন দেখো ভাইয়া হ্যাঁ বলো। ভাইয়া যদি লাইনগুলো বড় হয়, লাইক একটা লাইন যদি 2 থেকে 3 লাইন হয়, তাহলে কি আমি একটা লাইনকে 2 থেকে 3 প্যারা করছি, মানে প্যারা করছি আর কি। প্যারা করছো বলতে মানে লাইক আমি একটা লাইনকে তুমি কি, হ্যাঁ বুঝছি, তুমি প্যারা করো তাই তো, প্যারা জি ভাইয়া জি, কোনো ঝামেলা নাই, বাট আসলে তুমি লিখবেই কম, ঠিক আছে, 2 থেকে 3 লাইন লিখবে, এর মধ্যে প্যারা করলে আসলে এই জিনিসটা একটু অড দেখাইতে পারে ইন কেস। ভাইয়া প্যারা বলতে ওর যেটা বুঝাইতে চাচ্ছে, ধরেন ভাই আপনি তো দাড়ি দিবেন, তো প্রথমটা দাঁড়িয়ে হয়েছে 2-3 লাইন পর, মানে আপনার একটা সেন্টেন্সই বড়, এমন বুঝাইতে চাইছে হচ্ছে। তো এমন করে যদি আপনি 2টা বড় সেন্টেন্স লেখেন তাহলে তো হাফ পেজ চলে যাবে, এটা কোনো ক্ষতি কিনা, সম্ভবত এটা বুঝাতে চাচ্ছে। শোনো, ক্ষতি কিনা তোমাকে প্রথমে বললাম না, সারাংশ মেইনলি আমাদের সারাংশ সারমূল লিখতে দেয় কম কথায় যেন বলতে পারি। তো তোমার ফার্স্ট ক্রেডিট থাকবে তুমি যদি কম কথায় অন পয়েন্ট কথা বলতে পারো। সো প্রথম সাজেশন হবে বেশি বড় করবা না, ঠিক আছে। অনেকে কি করে, লাইন বেড়ে যাচ্ছে এজন্য মানে কনজাংশন বা যোজক যুক্ত করে করে লাইনগুলো বড় করে ফেলে, এটা করবা না, এটা অনেক সময় অড লাগে, ঠিক আছে। মানে তুমি এটার কথা বলছো কিনা আমি জানি না, বাট এই কাজটা করা যাবে না। ওকে, না না ভাইয়া মানে সেন্টেন্সটা একটু বড় আর কি। সেন্টেন্স বড় সমস্যা নাই, সেন্টেন্সের কতই বড়, তোমার তো হাফ পেজে একটা সেন্টেন্স। জি ভাইয়া এটাই, না না ভাইয়া, বাট 2-3 লাইনে লেখা সবচেয়ে উত্তম, ঠিক আছে। মানে এটা তোমার ক্রেডিট, তুমি জি ভাইয়া থ্যাংক ইউ। এটা তুমি প্রাউড ফিল করবা যে আমি সবচেয়ে কমের মধ্যে আমি পুরো মেসেজটা দিতে পারছি, এটা তোমার কিন্তু প্রাইড, এটা কিন্তু লো ফিল করার কিছু না, সারাংশের ব্যাপারটাই। আচ্ছা এই পর্যন্ত আমি যে নিয়মগুলো বললাম বা এই পর্যন্ত যা বোঝালাম সারাংশ সারমর্ম নিয়ে, এই পর্যন্ত কি এমনিতে বুঝতে অসুবিধা হচ্ছে বা এই না বুঝতে অসুবিধা হচ্ছে না। তাহলে এখন আর বাংলার আরেকটা বিষয়, সেটা হলো অনেক সময় তুমি এমন হতে পারে, রিয়েলিটি গুলা বলি, ঠিক আছে, এখানে তো স্লাইড থেকে পড়তেছো, আর রিয়েলিটি হইলো ধরো একটা লাইনের তুমি কোন একটা ওয়ার্ড বুঝো নাই, ঠিক আছে, ওয়ার্ড বুঝোই নাই, ওই ওয়ার্ডটা জীবনে শুনোই নাই, তখন তুমি কি করবা? তখন অবশ্যই তুমি ফাঁকা রাখবা না, ঠিক আছে, অবশ্যই না, এটা তো তুমি অ্যাডাল্ট মানুষ, তুমি বুঝতেছো যে তোমার কি করা উচিত। সেটা হইলো তুমি মোটামুটি মিনিং বা মেসেজ যদি পেয়ে যাও তাহলে আলহামদুলিল্লাহ, কারণ সারাংশে তোমার মেইন মেসেজ বা মরাল, যেটা যদি মরাল টাইপ কিছু থাকে ওইটাই লাগবে, ওকে। আর যদি মরালের সাথে সম্পৃক্ত হয় তবে তুমি অবশ্যই ফাঁকা রেখে আসবা না। রিটেনের মেইন বিষয় এটা। বাই চান্স তোমার ভাগ্যে এমন টিচার পড়তে পারে যে আসলে ডজ মারতেছে, যে আসলে অত ভালোভাবে পড়তেছে না, ঠিক আছে, মোটামুটি গোছায় লিখলে তুমি মার্ক পেয়ে যাচ্ছ। সো তুমি কিন্তু হকচকে এই যে একদম টাইম আপ হয়ে মানে টাইম আউট হয়ে গেল আর তুমি হইলো লিখলে না কিছু, এটা কিন্তু কোনো সাজেশন না। সো জাস্ট কিভাবে লিখতে হয় এটা না, এক্সাম হল কিন্তু ডিফারেন্ট। তোমরা কি বিউপিতে মোটামুটি কম বেশি সবাই পরীক্ষা দিবে? জি ভাইয়া। বিউপি পরীক্ষা দেওয়া একদিক থেকে ভালো, সেটা হলো কি জানো, সেটা হলো তোমার একটা এক্সপিরিয়েন্স হয়, এক্সাম হল এক্সপিরিয়েন্সটা দরকার আছে, না হলেও কিছু না, আসলে এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। তুমি নিজে বুঝবা যে এক্সাম হলে তোমার মাথা কেমন চলে বা তুমি কতটা কুল থাকতে পারো, কুল থাকা লাগবে, ঠিক আছে। দরকার হলে আগের দিন চিল করবা, ওই দিন, ঠিক আছে, ওই দিন এক্সাম হলে যা একদম ব্রিদিং প্র্যাকটিস করবা। ওকে, তোমাদের একটা টেস্ট নিব, সেটা হলো সারাংশ সারমর্ম মতো মোটামুটি দেখলাম কিভাবে কি করে তোমাদের ইভ্যালুয়েশন, ঠিক আছে। ইভ্যালুয়েশনের আগে ওয়েট আরেকটা সারাংশ আমরা আলোচনা করি, তোমাদের লিখতে দেবো, আগে আলোচনা করি, ঠিক আছে। এই ক্লাসটা পুরোটা আলোচনাই করি আমরা, তাহলে বুঝতে সুবিধা হবে যে আসলে কিভাবে করতে হয়। তারপরে ক্লাসটা শেষে তোমাদের একটা লিখতে দিব নিজেদের মতো করে, ঠিক আছে। কেউ আবার ইন্টারনেটে সার্চ দিও না, ঠিক আছে। আশা করি এমন জায়গা থেকে তোমাদের সার্চ দিলে না পাও। ওকে, এখানে দেখো সারাংশের একটা উদাহরণ আছে যে আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে বৃত্তের উপর নির্ভরশীল, ঠিক আছে। লাইনগুলো খেয়াল করো, আজকের দুনিয়াটা প্রেজেন্ট ওয়ার্ল্ড আশ্চর্যভাবে বৃত্তের উপর নির্ভরশীল। বৃত্ত মানে কি? খুব দ্রুত বলো, বৃত্ত মানে কি? অর্থ, সম্পদ, সম্পদ, ধন দৌলত, এক্স্যাক্টলি, টাকা পয়সা।
অবভিয়াসলি হবে, কারণ কি মোস্ট অফ দা কান্ট্রি কি ক্যাপিটালিস্ট, তাই না? আমেরিকার প্রভাবে ক্যাপিটালিস্ট। এখন লাভ ও লোভের দুর্নিবার গতি, দুর্নিবার মানে যা নিবারণ করা দুঃসাধ্য বা কঠিন, ঠিক আছে? লাভ ও লোভের দুর্নিবার গতি কেবল আগে যাবার নেশায় লক্ষ্যহীন প্রচন্ড বেগে শুধু আত্মবিনাশের পথে এগিয়ে চলেছে। দেখো এখানে কিন্তু বড় লাইন, তুমি মানে এমন একটা লাইনের কথা বলতেছো, তাই না? একটু আগে যে কোয়েশ্চেন করলাম, একটু ভেঙে ভেঙে পড়তে হবে। লাভ ও লোভ, ঠিক আছে? লাভ হলো যে ক্যাপিটালিস্ট যে ওয়ার্ল্ডটা, এটা একটা বড় কনসেপ্ট হলো প্রফিট, এবং লোভ মানুষের গ্রিড। আচ্ছা, একটা কথা আছে যে দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, পৃথিবীটা, দ্য ওয়ার্ল্ড ইজ এনাফ ফর এভরিওয়ানস নিড বাট নট ফর এভরিওয়ানস গ্রিড। সবাই যদি গ্রিডি হয় তাহলে এই পৃথিবীর যত ধন সম্পদ, যত ধন দৌলত তুমি নিয়ে আসো, এটা এনাফ হবে না কখনো, ঠিক আছে? লাভ আর লোভের দুর্নিবার গতি, অর্থাৎ এটা এতটা গতিতে বাড়তেছে লাভ এবং লোভ মানুষের, কেবল আগে যাবার নেশা, আগে বলতে কিন্তু সামনে যাবার বা এগিয়ে যাবার নেশায় লক্ষ্যহীন প্রচন্ড বেগে শুধু আত্মবিনাশের পথে এগিয়ে চলেছে। মানে মানুষের কিন্তু লক্ষ্য নাই, যে সে একটা যে ডিসেন্ট লাইফ চায়, এখানে সে ক্ষান্ত না, সে আরো চায়, ঠিক আছে, যত পায় আরো চায়, এখানে তার কোনো নির্দিষ্ট লক্ষ্য নেই। প্রচন্ড বেগে শুধু আত্মবিনাশের পথে এগিয়ে চলেছে, এই ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট। আত্মবিনাশ মানে কি? নিজের ধ্বংস, তাই তো? আত্ম মানে নিজ, বিনাশ মানে ধ্বংস। মানুষ যদি এই মূঢ়তাকে জয় না করতে পারে, মূঢ়তা মানে কি বলো? মূঢ়তা মানে কি? মূঢ়তা মানে মোহ, ঠিক আছে? প্রতিবন্ধকতা না, অ্যাকচুয়ালি প্রতিবন্ধকতা না, মূঢ়তা মানে মোহ। মোহ ওয়ার্ডটা বেশি পারফেক্ট, ঠিক আছে, মূঢ়তার জন্য। জয় না করতে পারে, তবে মনুষ্যত্ব কথাটাই হয়তো লোপ পেয়ে যাবে। মানুষের জীবন আজ এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে যেখান থেকে আর হয়তো নামবার উপায় নাই, এবার উঠবার সিঁড়ি না খুঁজলেই নাই। মানে এতটা নিচ নামছি আমরা যে আর নামবার উপায় নাই, এখন উঠবার সিঁড়িটা না খুঁজলে নাই। এখানে দেখো সিঁড়ির এক্সাম্পল দিয়েছে, ঠিক আছে? তুমি এই সিঁড়ির এখান থেকে কি একটা রূপক অর্থ নিবা, মানে কি আমরা আসলে কতটা নিচে নামছি, ঠিক আছে? দেখো ওইখানে নিচে আমরা দেখবো যে যখন সারাংশটা পড়বো, বর্তমান যুগে মানুষ নিজের জীবনকে শুধু অর্থ সম্পদের উপর নির্ভরশীল করে ফেলেছে। খুবই সিম্পল একটা সেন্টেন্স, বাট কি একদম রিলেভেন্ট, ঠিক আছে? একদম কিন্তু প্যাসেজটার সাথে রিলেভেন্ট। এর ফলশ্রুতিতে পতন হচ্ছে কার? মানবিকতার, ঠিক আছে, বা মনুষ্যত্বের পতন হচ্ছে। এই মোহকে জয় না করতে পারলে মনুষ্যত্ব হারিয়ে যাবে চিরতরে। দেখো ওইখানে বলা ছিল কি মূঢ়তা, এখানে কিন্তু আমি মূঢ়তা ওয়ার্ডটা ইউজ করতে পারতাম, কেন করি নাই? কারণ একটু ডাইভার্স রাখতে হবে না আমাকে। আমার তুমি যে সারাংশটা লিখতেছো এটা কিন্তু পার্সোনালি তোমার রচনা, তোমার লিটারেচার স্কিল কেমন বা তোমার ক্রিয়েশন কেমন বা ক্রিয়েটিভ স্কিলটা কেমন, এটা কিন্তু জাজ করবে। সো তুমি সমার্থক শব্দ বা রিলেভেন্ট যে শব্দ, ওইটা কিন্তু ইউজ করতে হবে ডাইভার্স রাখার জন্য। এই মোহকে জয় না করতে পারলে মনুষ্যত্ব হারিয়ে যাবে চিরতরে, প্রায় হারিয়ে গিয়েছে, ঠিক আছে? মানবিকতার অধপতনের চূড়ান্তিতে, দেখো আমি বললাম যে সিঁড়ির এক্সাম্পলটা, তুমি কিন্তু ওইখানে আবার সিঁড়ি লিখবা না, সারাংশ লিখতে গিয়ে কিন্তু তুমি আবার সিঁড়ির কথা বলবা না, তুমি কি বলবা? যে অন্য কোনো পার্সপেক্টিভ বলবে। দেখো এখানে বলছে যে মানবিকতার অধপতনের চূড়ান্তিতে আজ মানুষ এসে পৌঁছেছে, মানে আজ চূড়ান্তিতে আজ মানুষ এসে পৌঁছেছি, অথবা এভাবে বলা যেত যে মানবিকতার অধপতনে মানুষ আজ চূড়ান্তিতে এসে পৌঁছেছে, এভাবে বললে বেশি প্রপার হতো বাক্যটা। তাই এখন এ থেকে মুক্তির পথ না খুঁজলেই নয়। এখানে বলছিল কি উঠবার সিঁড়ির কথা, তুমি এখানে বলছো মুক্তির পথ না খুঁজলেই নয়। সেম কথা বাট ডিফারেন্ট ভাবে, ঠিক আছে? ডিফারেন্ট, সেম ফুড বাট ডিফারেন্ট টেস্ট, এমন ব্যাপারটাই হবে এরকম। তারপর দেখো আরেকটা সারমর্ম চর্চা করি আমরা। আচ্ছা, আমার গলা ব্যথা হয়ে গেছে, কেউ মেইন অংশটা কবিতাটা কেউ একজন পড়ো, এনি ভলান্টিয়ার? জি ভাই, হ্যাঁ পড়ো। জি ভাই পড়তেছি। দৈন্য যদি আসে আসুক, লজ্জা কিবা তাহে মাথা উঁচু রাখিস, সুখের সাথী মুখের পানে যদি না চাহে ধৈর্য ধরে থাকিস, রৌদ্ররূপে তীব্র দুঃখ যদি আসে নেমে বুক ফুলে দাঁড়াস, আকাশ যদি বজ্র নিয়ে মাথায় পড়ে ভেঙে ঊর্ধ্বে হাত বাড়াইস। ওকে, এখন এবার দেখো আমি এবার রিড আউট করি। ফার্স্ট টাইম রিড আউট দিলা, ধরো ও যে পড়লো এটা তুমি এক্সাম হলে ফার্স্ট টাইম পড়লা, এখন সেকেন্ড টাইম পড়বো, ঠিক আছে? আমি পড়তেছি, জাস্ট নিজের ভয়েসটা ইমাজিন করবা, ঠিক আছে? দৈন্য যদি আসে আসুক, দৈন্য
শব্দের অর্থ জানা খুব ভাইয়া আমার এখানে প্রশ্নটা শুরু করতেছে না। বুঝতে পারছি। ভাইয়া আমার এখানে প্রশ্নটা শুরু করতেছে না। আর কি শো করতেছে না, মানে স্ক্রিন শো করতেছে? স্ক্রিন শো করতেছে না বলছে। আচ্ছা এক মিনিট, আমি স্ক্রিনটা অফ করে একবার অফ, মানে অন করে স্ক্রিন ঠিকই আছে, ওর মনে হয় নেট সমস্যা। হ্যাঁ এটা হইতে পারে, স্ক্রিন ঠিক থাকারই কথা। আমি আরেকবার তাও অফ করে অন করতেছি। ওকে হ্যাঁ সারাংশ বোঝা যায়, কিন্তু সারমর্ম যেগুলো কবিতা থাকে এগুলো কম্পারেটিভলি বোঝা টাফ মনে হয়। হ্যাঁ কবিতা আসলে যাদের কবিতা পড়ে অভ্যাস তারা আবার খুব তাড়াতাড়ি ধরতে পারে জানো, বাট আমাদের জেনারেশনের বেশিরভাগ পোলাপানের কবিতা পড়ে অভ্যাস নাই, এই জন্য প্রবলেম ফেস করি আমরা। ওকে দেখো যে স্ক্রিনটা দেখা যায় কিনা, দেখা যাওয়ার কথা, দেখা যাচ্ছে? জি ভাই দেখা হ্যাঁ ভাইয়া ক্লিয়ার। এখন দেখতে পাচ্ছ যে বলছিল যে দেখতে পাচ্ছ না? একটু খেয়াল করো তো। না ভাইয়া হচ্ছে না। হচ্ছে না? এটা তো তাহলে তোমার কোন একটা প্রবলেম হচ্ছে মনে হয়। একটু তুমি মিটিংটা জয়েন মানে রিজয়েন করতে পারো, আর তুমি রেকর্ডেড ক্লাস পেয়ে যাবা। আমার স্ক্রিনে যেহেতু দেখা যাচ্ছে রেকর্ডিংটা তুমি পেয়ে গেলে রেকর্ডিং এ তুমি দেখতে পাবা। ওকে দেখো, আচ্ছা তুমি পড়ো আমার সাথে, আমার কথা শোনো, ঠিক আছে? আমার কথা শুনলেও না। দৈন্য যদি আসে আসুক, লজ্জা কি বা তাহে, ঠিক আছে? এখানে দেখো সারমর্মতে কেন প্রবলেম হয়, আমরা যদি মেইন কোন একটা কিওয়ার্ডের অর্থ না জানি তাহলে আসলে ঝামেলায় পড়ে যাবা, ঠিক আছে? এইটা আসলে তোমার ভোক্যাব বাদে কিছু করার নেই, এটা পুরোপুরি সোললি ভোকাবুলারির উপর ডিপেন্ডেন্ট। দৈন্য শব্দের অর্থটা যদি কেউ না জানে তাহলে কিন্তু খুব বিপদ এখানে। দেখো মানে পুরাটা কিন্তু এটা দৈন্য নিয়েই, মূলত দুঃখ দৈন্য এগুলো নিয়ে। এখানে বলতে দেখো দৈন্য যদি আসে আসুক, বা দারিদ্র বা দরিদ্রতা, ঠিক আছে? দারিদ্রতা আবার বইলো না, দারিদ্রতা কিন্তু ভুল, এটা জানো? দারিদ্রতা বলে কিছু নাই, আইদার দরিদ্রতা নয়তো দারিদ্র, জফলা সংযুক্ত আছে লাস্টে দারিদ্র্যের, ঠিক আছে? সো দারিদ্র অথবা দরিদ্রতা যদি আসে আসুক, তাতে লজ্জা কি? মাথা উঁচু করে রাখিস। মাথা উঁচু করে বলতে কি এখানে গৌণার্থটা কি, মানে কি সম্মান নিয়ে বাঁচতে শিখ, তাই তো? সম্মান নিয়ে বাঁচা। সুখের সাথী মুখের পানে যদি না চাহে, সুখের সাথী বলতে কি আমরা বিভিন্ন ইয়া পড়ি না, কি বলে এগুলাকে, বাগধারা পড়ি, সুসময়ের বন্ধু, তাই না? সুখের পায়রা, এগুলো কি ভাইয়া দুধের মাছি। হ্যাঁ দুধের মাছি, এগুলো কিন্তু তোমাকে কি হেল্প করবে, এগুলো কিন্তু সমার্থক শব্দগুলো দিতে হেল্প করবে। সুখের সাথে মুখের পানে যদি না চায়, মানে চাহে বলতে কি যদি না তাকায় তোমার মুখের দিকে, ধৈর্য ধরে থাকিস, মানে ধৈর্য ধরে থেকো। রুদ্র রূপে তীব্র দুঃখ যদি আসে নেমে, রুদ্র মানে কি জানো? প্রবল হুঙ্কার বা গর্জনকারী, মানে এই গর্জনের রূপে যদি তীব্র দুঃখ আসে তোমার জীবনে, বুক ফুলিয়ে দাঁড়াস, আকাশ যদি বজ্র নিয়ে মাথায় পড়ে ভেঙে, ঊর্ধ্বে দুহাত বাড়াস, ঠিক আছে? দেখো খুব সুন্দর একটা, মানে খুবই মোটিভেশনাল, ঠিক আছে? ওই যে কি বলে, মোটিভেশনাল ভিডিওর চেয়েও বেশি মোটিভেশনাল অ্যাকচুয়ালি, বাট কবিতা পড়া অনেক ভালো। আমি পার্সোনালি ফেভার করি, কারণ আমি পার্সোনালি কবিতা পড়ি, ঠিক আছে? পড়ার চেষ্টা করি, মানে আমার বিনোদন বলতে পারো বা এন্টারটেইনমেন্ট বলতে পারো যে লিটারেচার বা কবিতা পড়া। ওকে দেখো সারমর্মটা লিখেছে এভাবে যে মেইন কথাটা, জীবনে দুঃখ কষ্ট যাই আসুক হতাশ হওয়া যাবে না, দুর্দশার দিনে। দেখো দুর্দশা ওয়ার্ডটা কি সারমর্মের মধ্যে ছিল কোথাও? দেখো তো, দুর্দশা ওয়ার্ডটা কিন্তু কোথাও ছিল না। দেখো প্রতিটা আইডিয়াল সারাংশ বা সারমর্ম কিন্তু ডাইভার্স রাখার চেষ্টা করে মেইন টেক্সটটা থেকে। দুর্দশার দিনে কাছের মানুষ যদি সাহায্যের হাত না বাড়ায়, তারপরেও হতোদ্যম হলে চলবে না। যত বাধা বিপত্তির সম্মুখীন হই না কেন, আত্মশক্তিতে বলিয়ান হয়ে অদম্যভাবে লড়ে যেতে হবে। দেখো এখানে জাস্ট ইয়া করে আমরা বলছি যে একটু সাহিত্যিক ভাবে আমরা বলছি, ঠিক আছে? এরপরে দেখো যে ব্যাপারটা মনে রাখতে হবে, এখানে কিন্তু অত ইজি মানে কঠিন ছিল না। কেউ যদি দৈন্য শব্দের অর্থ জানে তাহলে ইজি, খুবই ইজি এটা। বাট এখানে কিন্তু অত ডিপার মিনিং কিছু নাই, এখানে তোমাকে ডিরেক্ট বলে দিছে কবিতায় যে কি মিন করতে চাচ্ছে। এরকম আসতে পারে, কোন রূপক অর্থে আসতে পারে। রূপক গল্পগুলো পড়ো, ঠিক আছে? রূপক গল্প পড়লে তোমার একটু অনুধাবন ক্ষমতা বৃদ্ধি পাবে। একটা গল্প আছে না বইয়ে, যে তাজমহল আছে বইয়ে এখনো, তাজমহল গল্পটা
সিলেবাসে নাই, অবশ্যই সিলেবাসে নাই, মানে একটা গল্প ছিল তাজমহল বা এই টাইপের রূপক গল্প যেগুলো থাকে এগুলো পড়বা। এগুলো জাস্ট তোমাকে আনঅফিশিয়ালি হেল্প করবে, ডাইরেক্ট হেল্প না করলেও তোমার ব্রেইনকে হেল্প করবে, ঠিক আছে, চর্চায়। ওকে, এখন তোমাদের কোশ্চেন নেওয়ার টাইম, ঠিক আছে? তোমাদের কি কোশ্চেন আছে বলো, তোমাদের এই টপিক বা বেসিক্স সারাংশ সারমর্মের যে কিভাবে লিখতে হয়, কেন আমি অন্য একটা ওয়ার্ড ইউজ করব, ডাইভার্স রাখা উচিত কিনা, এর বাদে মানে এগুলা বাদে, মানে এগুলো সহ বা এগুলো বাদে যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারো। ওকে ভাইয়া, সমার্থক শব্দ বা এই যে শব্দ চয়নের যে ব্যাপারটা, এটা কিভাবে রিচ করব? রিচ করবে নতুন শব্দ শিখতে হবে। আসলে এটা শর্ট টাইমে অনেক কঠিন। যদি বই পড়ার অভ্যাস থাকতো, গল্পের বই পড়া বা কবিতা পড়ার, তুমি নতুন শব্দ আসলে আলটিমেটলি ইজিলি শিখতে, বাট খুব কিন্তু আহামরি অনেক কঠিন ওয়ার্ড কিছু ইউজ করতে হবে না, ঠিক আছে? দেখো এখানে কি 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 বলছে, দেখো দুর্দশার দিনে, দুর্দশা শব্দটা কি তুমি জানতে না? তুমি একটু চিন্তা করো তো। আমরা কিন্তু জানি যে কি বলে দুর্দশা, তারপরে আর কি কি ওয়ার্ড বলতে পারি এই দুর্দশার বদলে, বলো তো? তুমি জাস্ট খারাপ দিনে ওয়ার্ডটা ইউজ করো না, মানে একদম বেসিক ইউজ, প্রতিকূল পরিস্থিতি। হ্যাঁ, প্রতিকূল সময়ে, জীবনের প্রতিকূল সময় এরকম বলতে পারো। এরকম কিন্তু আমরা আসলে ভাবলেই পারি। তোমাকে আমি কেন বলছি যে ভাবতে হবে জানো, বা নোট করতে হবে, রাফ করতে হবে। ইনস্ট্যান্ট ধরো ফার্স্ট টাইম তোমার মাথায় আসবে না বিভিন্ন ওয়ার্ড, তুমি চাইবা যে কি বলে ইজিলি কোনো কিছু লিখে দিতে, যে খারাপ দিনে হতাশা হওয়া যাবে না, এটুকু বললা দিয়ে, ঠিক আছে? জীবনে যখন খারাপ সময় আসবে হতাশা হওয়া যাবে না। বাট তোমাকে কিন্তু এক্সেলেন্স পাওয়ার জন্য, বা তুমি যে অন্য কারো চেয়ে বেশি মার্ক পাবা, এইটা কিন্তু তোমাকেই প্রুভ করতে হবে যে তুমি কেন বেশি মার্ক পাওয়ার যোগ্য। অবশ্যই অন্যরা যেভাবে লিখবে না, অন্যরা কি কোশ্চেন দেখবে, লেখা শুরু করবে, বাট তোমাকে কি কোশ্চেন দেখবা, সেকেন্ড টাইম পড়বা, ভাববা, তুমি কি কি শব্দ ইউজ করবা এটা মাথার মধ্যে আগে খেলাবা, ঠিক আছে? তারপরে তুমি লিখবা। তোমাকে অন্যদের চেয়ে বেশি পাইতে গেলে তোমাকে অবশ্যই অন্যদের চেয়ে ডিফারেন্ট হইতে হবে। এটা হলো লাইফের রুল, ঠিক আছে? এক্সামে ভালো করার রুল এটা, আমি মনে করি। যদি আমি স্টুডেন্ট লাইফে এক্সামে ভালো করতাম না, কারণ আমি পড়াশোনা করতাম না, আমি ক্যাডেট কলেজে ছিলাম, ওই টাইমে ক্যাডেট কলেজের মধ্যে, ক্যাডেট কলেজে আসলে পড়াশোনার মধ্যে সবকিছুই অনেক বেশি হয়, আর আমি জাস্ট অ্যাডমিশন টাইমটা ভালো মতো পড়ছি, চেষ্টা করছি, বাকিটা এখন। ভাই রাফ করার যে কথাটা বলছেন, ঢাকা ভার্সিটিতে কেমন জায়গা দেয় বা রাফ কোথায় করবো? আসলে কখনো তো মক এক্সাম দেওয়া হয় নাই, ওইটা বুঝতেছি না। করবে আসলে ঢাকা ভার্সিটিতে এখন মেবি কি বলে রাফ করার বেশি জায়গা পাওয়া যায়, আমাদেরও পাওয়া যায় না। আমি এই জন্য তোমাদের বলছিলাম যে মনের মধ্যে, ঠিক আছে, জাস্ট অ্যাবস্ট্রাক্ট ভাবে বলছি যে তোমাকে ভাবতে হবে। মেইন মেসেজটা কি? মেসেজটা হলো তোমাকে ভাবতে হবে যে তুমি 3টা বাক্য লিখবে, 3টা বাক্যর গঠনটা কেমন, তুমি কি কি শব্দ ইউজ করবে। এটা তোমার যদি রাফ করার জায়গা না থাকে, ডোন্ট কেয়ার, ঠিক আছে, জাস্ট মাথার মধ্যে চিন্তা করো। মানুষ তোমাকে, আল্লাহ তোমাকে সৃষ্টির সেরা জীব হিসেবে তৈরি করছেন, সৃষ্টি করছেন। You have got the best brain in this world. So তুমি অবশ্যই কি তোমার মাথাতে এইটুক করতে পারবে, এইটুক শিওর, ঠিক আছে? এখন তোমাদের সারাংশ সারমর্ম নিয়ে কি টপিক আছে, অথবা এর বাইরে কোনো কি কোয়েশ্চেন আছে? রিটেন কোর্স মানে যে রিটেন হয়তোবা পড়াইতে পারবো না ওইভাবে, বাট আই ক্যান সাজেস্ট, ঠিক আছে? অন্য কোনো এমসিকিউ অংশে বা যে কোনো অংশে কোনো প্রবলেম নেই। সিলেবাস কতটুকু শেষ করব? হ্যাঁ বলো। বাহির থেকে একটা কোশ্চেন করব। আমাদের যে শর্ট সিলেবাস আছে এমসিকিউ এর জন্য, বাংলা শর্ট সিলেবাসের বাহিরে কি পড়াটা ইম্পর্টেন্ট? সবগুলো গদ্য পদ্য এক্সট্রা যে 4টা বা 5টা রয়েছে, সত্যি কথা বলতে অতটা ইম্পর্টেন্ট না, বাট ইন কেস যদি এই জন্য আমি শর্ট সিলেবাস করছিলাম, বাট তাহলে আমার এক্সপেরিয়েন্স যদি আমি জাস্ট শর্ট সিলেবাসই, বাট আমি তোমাকে কেন সাজেস্ট একদম বলতেছি না যে আরে শর্ট সিলেবাস পড়ো, কেন করতেছি না জানো? যদি বাই চান্স যায় তখন আমার নিজেরই গিল্ট ফিল হবে যে কেন বললাম। বাট ভাইয়া, জি ভাইয়া, আমি বলতেছিলাম যে প্রায়োরিটি সবচেয়ে হবে শর্ট সিলেবাস। প্রথমে তুমি শর্ট সিলেবাস যদি একটু মাস্টার স্টেপ হয়ে যাইতে পারো শর্ট সিলেবাসে, তারপর তুমি বাইরে হাত দিবে, এর আগে ভাইয়া। জি ভাইয়া, অ্যাকচুয়ালি কলেজে আমাদের ফার্স্ট পেপার অনেক ইম্পর্টেন্স দেওয়া হতো, তো যে গদ্য পদ্যগুলো ছিল আলহামদুলিল্লাহ কমপ্লিট। এখন রিভিশন দিলেই জাস্ট হবে।
বাট আমার কাইন্ড অফ বলা চলে যে গ্রামাটিক্যাল পার্টে একটু গ্যাপ রয়েছে, ইংলিশের ক্ষেত্রেও সেম, অ্যান্ড জিকেতে গ্যাপ রয়েছে। তো আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছি না যে আমি এমফাসাইজটা কই করব। এখন যদি আমি সবগুলো গদ্য পড়তে চাই, ইট উইল টেক মোর টাইম, কাইন্ড অফ কনফিউজিং। তুমি শেষ করো আগে, শেষ করলে আমি জি ভাই আমার শেষ। ওকে, বলো। যেহেতু তোমার কিছু গ্যাপ আছে তুমি এখনো দেখছো এবং তোমার সিলেবাস তোমার কভার আছে, তো তোমাকে এখন ওই দিকে চিন্তা করার দরকার। তোমার কিন্তু গ্রামাটিক্যাল ম্যান্ডেটরি আইটেম আছে, তোমাকে পড়তেই হবে, ওইগুলো তুমি আগে শেষ করো। তুমি যদি শর্ট সিলেবাস নাও করো, ওইটার কারণে যে তুমি ডিউতে চান্স পাইলা না, তোমার এরকম বুঝছো? শর্ট সিলেবাস থেকে যদি এটা আসবে, একটা এমসিকিউ আসবে, এমসিকিউ অনেক, বাট এটার জন্য যে তুমি চান্সই পাবা না, কিন্তু এরকম হবে। তোমার যদি বাকি প্রিপারেশন ভালো থাকে, তুমি এমনিতেই ইনশাআল্লাহ পাবে। জি ভাই ইনশাআল্লাহ, থ্যাংক ইউ। খুব বেশি মার্ক যে পাইতে এখন না, খুব বেশি মার্ক পাইতে হয় না, বাট ভালো এটা ডিপেন্ড করে। দেখো আমার মার্ক ছিল কত জানো? 65.75 আউট অফ। ভাই একটু সরি ইন্টারাপ্ট করতেছি ভাই, অনেক আওয়াজ হচ্ছে, মানে একটা ঝামেলা হচ্ছে মাইক্রোফোন থেকে, কার জানি মাইক্রোফোন থেকে একটু আওয়াজ হচ্ছে, একটু মিউট করে ফেলো যদি কারো মানে আনমিউট করে। হ্যাঁ এখন ঠিক আছে। আমি বললাম যে খুব বেশি মার্ক পাইতে হয় না, কেন বললাম? আমার মার্ক ছিল 65.75। যদি চিন্তা করো দেখো 100 এর মধ্যে 65.75 কিন্তু খুব বেশি মার্ক না, মনে হয় তো তাই? মনে হচ্ছে না 65.75 কিন্তু খুব বেশি মার্ক না, বাট তুমি যদি এইটুকু সিকিউর করতে পারো আসলে অনেক ভালো করবা। সো আমরা ভাই ভাবি যে 100% কমন আসবে কিনা, আরে ভাই আসবে না, এটাই তো স্বাভাবিক যে 100% কমন আসবে না। পৃথিবীতে কখনো দেখছো যে ফার্স্ট হয়েছে সে 100তে 100 পাইছে? কখনো সম্ভব না, ঠিক আছে? সো অনেক ভয় পাওয়া যাবে না, ঠিক আছে? অনেকে বলে যে ভর্তি যুদ্ধ, বা অনেকে সিরিয়াসলি মিন করে যে একদম যুদ্ধ করতেছো। ব্যাপারটাকে এতটা সিরিয়াসলি মানে যে তুমি প্যানিক করো। আমি সাজেস্ট করি যে সিম্পলি নাও, তুমি জাস্ট নিজের চিন্তাটা রাখো যে তোমার একটু বাকি, তোমার এইগুলো পড়তে হবে, জাস্ট গো অন দ্যাট, ঠিক আছে? ওইটার উপরে ফোকাস করো। ওকে, একটা প্রশ্ন ছিল। শিওর বলো। আপনার পজিশন কত ছিল বলছিলাম? আমার পজিশন ছিল 65, ঠিক আছে? সায়েন্স থেকে 65। সো দ্যাট ওয়াজ নট টু ব্যাড অ্যাকচুয়ালি আমার কাছে। ভালো ছিল। হ্যাঁ, কারণ দেখো এই যে মার্ক শুনে মনে হচ্ছে মার্কটা খুব বেশি না, বাট আলটিমেটলি কিন্তু তুমি কি পাচ্ছ? আলটিমেটলি লাভ হইতেছে। এজন্য আমি বলবো যে খুব সিরিয়াসলি একদম প্যানিক করার দরকার নাই, নিজের মতো এগোতে থাকো। আর কি, আর যে কোনো প্রশ্ন থাকলে এখনই বলো, ঠিক আছে? আমরা কিন্তু যদি প্রশ্ন না থাকে তাহলে আমি তোমাদেরকে একটা এক্সারসাইজ দিব এখনই টেলিগ্রাম গ্রুপে। আমি সাজেস্ট করি যে আজকে রাতের মধ্যেই জমা দিয়ে দাও। এবং ভাইয়া সেকেন্ড পেপার মানে বাংলা সেকেন্ড পেপার এমসিকিউটা কিভাবে প্র্যাকটিস করব? আই মিন মানে অনেক ইনফরমেশন তো, স্পেশালি প্রত্যয়, এগুলো মনে থাকে না, অনেক বানান উচ্চারণ, অনেক টপিকস। শোনো, মুখস্থ আইটেম দেখে বেশি প্যানিক করবা না, এটা আরেকটা সাজেশন, ঠিক আছে? মুখস্থ আইটেম খুব বেশি তোমাকে প্যারা দিবে না, তোমাকে কোর গ্রামার কনসেপচুয়াল যে টপিকগুলো আছে না, কনসেপ্টের টপিক, এগুলো যদি তোমার ক্লিয়ার থাকে, তুমি এগুলো থেকে যেন পরীক্ষার হলে কিছু সলভ করতে পারবা। এগুলো যদি ক্লিয়ার থাকে, একদম ক্লিয়ার থাকে। মুখস্থ আইটেম বলতে কি কি বোঝাচ্ছে বলো তো? যে তুমি কি একদম মুখস্থ করতে চাবা? এরকম তো প্রশ্ন আসবে, মানে ইউজুয়ালি তোমাকে ডিরেক্ট দিবে না যে এটা ভাঙলে, এই শব্দটা ভাঙলে কোন প্রত্যয় পাওয়া যায়, ডিরেক্ট এইরকম কোশ্চেন খুবই কম আসে, ঠিক আছে? বেশিরভাগ আসে কনসেপচুয়াল বা সমাজ। দেখো যে টপিকগুলো থেকে আসবেই ওই টপিকগুলোকে মার্ক করো, দেন একদম গোড়া থেকে শুরু করে শেষ করো, ঠিক আছে? যেমন ধ্বনি প্রকরণ, ধ্বনি পরিবর্তন, তারপরে সন্ধি, সমাস, কারক, এগুলো সব শেষ করো। তারপরে পদের মধ্যে চেঞ্জ আসছে, তোমরা নিশ্চয়ই জানো তাই না? পদ কিন্তু এখন 8 প্রকার পড়ানো হয়, ইভেন স্কুলে, কলেজে, সব জায়গায় প্রতিটা বইয়ে কিন্তু পদ 8 প্রকার, এটা জানো? 5 প্রকার কিন্তু আমরা পড়ি না। এটা কি জানো? তোমরা অবগত আছো এটা? জি ভাইয়া। পদ কিন্তু অব্যয় পদটা আর এক্সিস্ট করে না। অব্যয় পদ আমি হালকা একটু আলোচনা করে দিই। অব্যয় পদটা 3 ভাগে ভাগ করছে: ক্রিয়া বিশেষণ, অনুসর্গ এবং যোজক। এবং বিশেষণ থেকে ক্রিয়া বিশেষণটাকে আলাদা করে আছে। অর্থাৎ ইংলিশ গ্রামারটা যেমন ছিল পার্টস অফ স্পিচ 8 প্রকার,
একদম হুবহু ওই ফরম্যাটে আনছে বাংলায়, ঠিক আছে। তারপরে পদ যেমন পড়লা, তারপরে কোর যে কনসেপ্ট গুলো আছে, ক্রিয়া, তারপরে একদম ধরো কি ক্রিয়ার কাল, ক্রিয়ার কালে অনেকে কনফিউজ হয়ে যায়, এই টাইপ কোশ্চেন কিন্তু আসে বেশি, ঠিক আছে। আর হলো হ্যাঁ ওই আবিধানিক যে ব্যাপারগুলো, পারিভাষিক শব্দ, এগুলো থেকে দেখা যায় কম বেশি আসেই। এটা আসলে প্র্যাকটিসের উপর, ঠিক আছে। আই ক্যান গ্যারান্টি যে তুমি ভোকাবুলারি পারবাই, তুমি ধরো অনেক পড়ছো ভোকাবুলারি, বাট গ্যারান্টি দেওয়া সম্ভব না যে তুমি পারবাই। বাট তুমি তোমার যদি একদম কনসেপ্ট গুলো ক্লিয়ার থাকে ব্যাকরণের, গ্রামাটিক্যাল আইটেম গুলো কিন্তু তুমি পারবাই, এটা 100% বলা যায়। তো তুমি জানো যে তুমি একদম 100% প্রবাবিলিটি যেটা, ওইটার উপরে কিন্তু সবচেয়ে আগে ফোকাস দিতে হবে। অবশ্যই পাশাপাশি ভোকাবুলারি করতে থাকবা, ধরো ইংলিশ যেমন সিনোনিম অ্যান্টোনিম, বা হলো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তারপর বাংলায় যে বলতেছো যে কি বলে পারিভাষিক শব্দ, তারপর বাগধারা, এগুলো কিন্তু আসে। সো তারপরে আমাদের সময় কনফিউজিং কোয়েশ্চেনও আসছিল দুই একটা, খুবই কনফিউজিং কোয়েশ্চেন আসছিল। কিরকম? সিরাজ, ঠিক আছে, সিরাজউদ্দৌলা যে নাটক আছে, সেখানে সিরাজউদ্দৌলা লাস্টে মাটি আঁকড়ে ধরলো, এটা দ্বারা কি বুঝাইছে? এখানে অনেক টাইপের অপশন ছিল একই রকম, ঠিক আছে। যেমন ধরো দেশপ্রেম, তারপরে শেষ চেষ্টা, তারপরে শত্রুর বিরুদ্ধে কি জানি, মানে সব মনে হবে যে সবগুলোই অ্যান্সার। তোমাকে কিছু প্রশ্ন দিবে কনফিউজ করার জন্য। তোমাকে কিন্তু অ্যাডমিশন টাইমে, বিশেষ করে তোমাদের বিউপি এক্সাম সামনে, তার আগে বাংলা ক্লাস হবে কিনা এজন্য আমি তোমাদেরকে এক্সাম নিয়ে বলতেছি। তো সাজেশন থাকবে যে, তো কিছু কোয়েশ্চেন সবসময় মনে রাখবে, কিছু কোয়েশ্চেন তোমার জন্য থাকবে যাতে তুমি কনফিউজ হও, তুমি যাতে তোমার খিচুড়ি পেকে যায় মাথার মধ্যে, এজন্য তুমি ওই টাইপ কোয়েশ্চেন যখন দেখবা জাস্ট স্কিপ, ঠিক আছে। একটা পেন্সিল দিয়ে দাগ দিয়ে স্কিপ করে দিবা, অথবা মানে এনি হাউ, ঠিক আছে, জাস্ট স্কিপ করবা তুমি। কারণ ওই কোয়েশ্চেন তোমাকে টাইম খাওয়াবে, তোমার ওই যেমন ওই টাইম খাইলে তোমার টাইম প্রেসার তৈরি হবে, আলটিমেটলি পরীক্ষাটা খারাপ হয়ে যাবে, অন্য প্রশ্নে ইফেক্ট করবে। এটা কিন্তু এক্সামের যে এক্সাম হল যে রুল গুলো, এগুলো কিন্তু আসলে কোনো বড় ভাই বা কারোর সাথে অবশ্যই শেয়ার করা উচিত, বা কারোর থেকে শোনা উচিত। কারণ একটা এক্সাম দিয়ে মানুষ বোঝে না, দুই তিনটা যখন এক্সাম দিবা তখন খুব ভালো মতো বুঝে যাবা। যে দেখবে যে লাস্ট এক্সাম, আমাদের লাস্ট এক্সাম ছিল আরইউ, ঠিক আছে, রাজশাহী ইউনিভার্সিটি, ওইটা আমার সবচেয়ে ভালো হয়েছে। ওইটাতে আমি হলো আরইউ এই ইউনিটে 17তম হয়েছিলাম, কারণ আমি আগে পরীক্ষাগুলো দিয়ে আসছি। বিউপির আমার এক্সাম অত ভালো হয় নাই, এফ যেটা ছিল ওইটাতে আমি জার্নালিজম পেয়েছিলাম, ঠিক আছে। আমার ইচ্ছা ছিল আইআর পড়ার, বিউপিতেও আমি আইআর নিতে চাইছিলাম, বাট আমার আসছিল জার্নালিজম। কারণ কি, বিউপি আমার প্রথম পরীক্ষা ছিল, আমি অনেক ভুল করছি, কারণ এমসিকিউ টাইম ম্যানেজমেন্টে ভুল করছি। পরে বিউপিতে তো ওইটাতে ভর্তি হই নাই, বিউপিতে ভর্তি হয়েছিলাম, এফবিএস এ ভালো পজিশন আসছিল, বিবিএ প্রিপারেশন নিচ্ছিলাম, তো আমি ওইটাও নিচ্ছিলাম, ওই এফবিএস এ ভালো পজিশন আসছিল, ওইটাতে ভর্তি হয়েছিলাম। এরপরে ডিইউ এর পরীক্ষা হয়েছে, তারপর ডিইউ এর পরে আরইউ এর পরীক্ষা হয়েছে। তো তোমার যতদিন যাবে, সো আমি সাজেস্ট করি যে এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যাও একটা, ঠিক আছে। এক্সাম ব্যাচ অবশ্যই একটা ভর্তি হও, এক্সাম দাও, এক্সাম দিলে মানে পরীক্ষার যে ব্যাপারটা, এটা কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে যদি তোমার এক্সাম ব্যাচ। আচ্ছা ভাই, ওই যে বলো বলো, প্যারা নেই। বলতেছিলাম ওই যে এক্সাম বেসিক কি মানে অনলাইনে কি না অফলাইনে, মানে কোনটাতে বেশি হবে আর কি। আমি অনলাইনে আপনাদের এটাতে আছি, বাট কি অফলাইনে হওয়া দরকার কিনা, কতটুকু জরুরি, একটা যদি একটু বলতেন। অফলাইন আসলে আমি রিয়েল সিনারিও যদি বলি, কোচিং গুলার এক্সাম ব্যাচের অবস্থা ভালো না, ঠিক আছে। যে তুমি কোচিং কোথায় করো, ইউসিসি ফোকাস এগুলাতেই তো করবা, বা উদ্ভাস, তাই না, এই তিনটার একটা। বাট এক্সাম ব্যাচে আসলে ওই রকম কেয়ার তুমি পাবা না। বাট উদ্ভাসে, তুমি কি উদ্ভাসে কোচিং করছো? হ্যাঁ ভাই, আমি উদ্ভাস মানে কোচিং বলতে আমি সবকিছু অনলাইনে করতেছি আর কি, বাড়িতে থেকে। এক্সাম যে উদ্ভাসে এক্সামটা তুমি টাইম মেইনটেইন করবা খুব ভালো মতো, ঠিক আছে। টাইম মেইনটেইন করবা, নিজে টাইম ধরবা, টাইম ম্যানেজমেন্টটা মেইনটেইন করবা, এর বাদে কিছু লাগবে না। কোচিং এ এক্সাম দিলে আরেকটা ব্যাপার আছে, কোচিং প্রথম বলতেছি আমরা তো ডাইরেক্ট পরীক্ষাটা মানে যেহেতু অফলাইনে দিব, অফলাইনে প্র্যাকটিস করা মনে হয়, মানে এটা মানে যেহেতু আমরা অনলাইনে দিচ্ছি এক্সামটা, যেহেতু এটা অনেকের উপরে খারাপ ইফেক্ট পড়ে কি, কোচিং এর এক্সাম তো দেখতে তোমার খারাপ হইতে পারে, বাট ওইটা আসলে ডিমোটিভেট করে অনেক। আমার ক্ষেত্রে কাজ করতো, ইউসিসি পরীক্ষা দিতাম, ভালো হইলে মোটিভেট হইতাম, বাট খারাপ হইলে বা পজিশন একটু পিছাইলে, যদিও তুমি বুঝতেছো যে ওই এক্সামটা ম্যাটার করতেছে না, বাট তোমার মনে হইতো যে কি করতেছি, ঠিক আছে। তো টাইম ম্যানেজমেন্ট, নিজে যদি কুল থাকতে পারো, আর যদি তোমার যদি টেম্পারের প্রবলেম থাকে, তাহলে একটা অফলাইন এক্সাম ব্যাচ নিতে পারো অ্যাকচুয়ালি, যে টেম্পার কন্ট্রোলের যদি ঝামেলা থাকে।
আর যারা হ্যাঁ বলো তবে এটা সাজেশন চাচ্ছিলাম কি এখন কি মানে যেহেতু আমি সবকিছু অনলাইন বেসড আর কি, আমি কোর্সেও ভর্তি আছি, অনলাইনে এক্সাম দিচ্ছি আপনাদের এটাতে, মানে রিটেন এক্সাম দুইটাতে অনলাইনে আছে আর কি। এখন কি মানে অফলাইনটা কি দরকার কিনা ওটা বুঝতেছি না আর কি। এটা ম্যান্ডেটরি। অনলাইনে এক্সাম হল এমনিতে মাথা কেমন থাকে, ঠান্ডা না গরম? জীবনে তো অনেক এক্সাম দিছো নিশ্চয়ই, এটা তো বোঝার কথা, নিজেকে তো চেনার কথা। 12 বছর তো এক্সাম দিয়েছি, বাট মানে এটা মানে আমার অনেক ফ্রেন্ড অফলাইনে কোচিং করে, তো ওনারা বলছে এটা মানে তুই একটু বোকামি করতেছস, মানে যেহেতু তুই অফলাইনে পরীক্ষাটা হবে, অফলাইনে দিয়ে একটু প্র্যাকটিস কর, নিজেকে যাচাই কর, এখন অনলাইনে তুই কি দিবে এই জন্য আর কি মানে এতে বুঝতেছিলাম কি না কি করবো। আসলে এটা পুরোপুরি তোমার উপরে। শোনো, কোনো অ্যাবসলিউট ব্যাপার নাই পৃথিবীতে, বুঝছো, যে এটা করলেই ভালো হবে। ইভেন হার্শ ফ্যাক্ট হলো যারা কোচিং এক্সাম দিচ্ছে তাদের সবাই চান্স পাবে না, তাই না? মানে এটাই ফ্যাক্ট, অ্যাবসলিউট কিছু না। বাট যে ব্যাপারটা অ্যাবসলিউট সেটা হলো নিজের প্রিপারেশন, ঠিক আছে? যারা ভালো করবে সবার একটা নিজস্ব প্রিপারেশন ছিল, পুরাপুরি কোনো প্ল্যাটফর্মের উপর ভরসা করবা না। ইভেন আই মাইসেলফ এম আ প্ল্যাটফর্ম, আমি একটা প্ল্যাটফর্ম রিপ্রেজেন্ট করি, তবে আমি সাজেস্ট করব কখনো কোনো প্ল্যাটফর্মের উপর ফুললি ডিপেন্ডেন্ট হবে না, ঠিক আছে? আমি তোমাকে গাইড করতে পারবো, বাট আমি তোমাকে পরীক্ষা দিয়ে আসতে পারবো না। সো তুমি নিজের অবস্থাটা বোঝার চেষ্টা করো, অথবা যদি এরপরে প্রবলেম থাকে, ঠিক আছে, তুমি নক দাও, মানে আমাকে অথবা আকাশকে ইনবক্সে, আমার সাথে ইনবক্সে কথা বলো, ডিটেইলস তাহলে বুঝতে পারো। আমি আসলে এভাবে ক্লাসে শুনে আসলে অনেকটাই সিচুয়েশন না বোঝাটাই স্বাভাবিক। সো এরপরে টপিকের উপরে কোনো কোশ্চেন থাকলে আরেকটা প্রশ্ন ছিল, ওই যে ভাই আমরা যেহেতু রিটেন নিয়ে কথা বলতেছি আর কি, তো আমাদের বাংলা প্রথমে ওই সিলেবাস, শর্ট সিলেবাসে যে পদ্যগুলো আছে, মানে এর বাইরে যে মানে শর্ট সিলেবাসের বাইরে যে পদ্যগুলো আছে, এখান থেকে কি রিটেন আসার কোন সম্ভাবনা আছে বা রিটেন আসে কিনা একটু জানতে চাইছিলাম। টু বি অনেস্ট নাই, কারণ শর্ট সিলেবাসের যে ব্যাচগুলো এই পর্যন্ত পরীক্ষা দিয়েছে তাদের কখনো আসে নাই, বুঝছো? সো তুমি ধরে নিতে পারো যে না। আচ্ছা, তাহলে আমরা ওইটা এমসিকিউর জন্য প্র্যাকটিস করব আর কি, রিটেনের জন্য অতটা গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই। তাও কখন প্র্যাকটিস করবা? যখন তোমার শর্ট সিলেবাস একদম শেষ, ভাজা ভাজা হয়ে গেছে পড়া, তারপর তুমি কিন্তু ধরবা, ওইটার কি দিকে বেশি ফোকাস করবা না, কারণ ওই থেকে কিন্তু খুব কমই আসছে। এই যে রিসেন্ট যে শর্ট সিলেবাস যে ব্যাচগুলো পড়ছে তাদের কিন্তু খুব কম, মানে আসে নাই বলা যায়, ঠিক আছে, আসে নাই বলা যায়। তো সেটা দেখে একটু শিওরলি বলতে হবে আমার। আচ্ছা, আমাদের মানে শর্ট সিলেবাসের গুলা শেষ, তো মানে আমার ওইগুলা শেষ, মানে মানে রিভিশন দেওয়া হয়নি তেমন, বাট সাথে সাথে শেষ করছি। ওই ওনার শর্ট সিলেবাসের বাইরে ক্লাসগুলো আছে, উপরেই যে অনুধাবনগুলো আছে এগুলো ক্লিয়ার হয়ে নাও, ঠিক আছে? একদম লাইন টু লাইন কবিতা, একদম লাইন টু লাইন অনুধাবনগুলো ক্লিয়ার হয়ে থাকবে, এটা হলো বেস্ট। আর এই তো আজকে বুঝতে পারছি একটা বিষয়, সেটা হলো সারাংশ সারমর্মের উপরে কারো যদি প্রশ্ন থাকে এই টপিকটার উপরে করো। আর পার্সোনালি তো আমার সাথে আরো ক্লাস হবে, প্লাস আমাকে রিচ আউট করতে পারবা টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে, সমস্যা নাই। যেহেতু শেষ দেখা না, ঠিক আছে? আজকে কয় তারিখ? আজকে 3 ডিসেম্বর। এরপর ডিরেক্ট বিউবির পরীক্ষা দিবা, যারা দিবা বেস্ট অফ লাক তোমাদের, ঠিক আছে? কার কোনো কোশ্চেন আছে আজকের টপিকের উপরে? হোয়াটসঅ্যাপ গ্রুপ করার চেষ্টা করেন ভাইয়া, আমার টেলিগ্রামে সমস্যা হয় আর কি, যোগাযোগ করলে এখনই বলতেছি আমার পার্সোনালি আমি টেলিগ্রাম আনইনস্টল করে দিয়েছি, একটু সমস্যা হয় ভাইয়া, এই জন্য আমি যে যোগাযোগগুলো আছে এগুলো মেসেঞ্জারে করতেছি আর কি আপনাদের পেজের সাথে। ওকে, বাট একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকলে একটু যোগাযোগ করতে পারতাম, এটা একটু ভালো হতো। হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে একটু সমস্যা করে গ্রুপ। তোমাদের কাজটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি টেলিগ্রাম গ্রুপে, সবাই অবশ্যই টাস্ক জমা দিবা, কিন্তু ডেইলি, ঠিক আছে? ভাইয়া রিটেনের জন্য কি কোনো বই পড়া উচিত? বই অ্যাকচুয়ালি যদি আমার কোর্স করো, মানে আমাদের কোর্সটা করো, ওই সেন্সে আমি বলবো যে না, ঠিক আছে, কারণ আমরা সবকিছু কভার করাবো। কারণ বাংলা তোমার শর্ট সিলেবাসের যে টপিকগুলো আছে এগুলো কিন্তু অনুধাবন ওয়াইজ আমরা এগোবো, ঠিক আছে? বইয়ের মধ্যে কি থাকে মূলত জানো? ইএফটি বইটা ধরো, ওই যে ইংলিশ ফর টুডে বইটা, এর টপিক ওয়াইজ ধরো একটু অনুধাবন থাকে, বা ওইগুলোর ওয়ার্ড গুলো আলাদা কি করে দেওয়া থাকে, বা ধরো যে ইংলিশের যে ব্যাপারগুলো আছে, তোমাকে আসলে খুব একটা বই পড়ে আসলে ওই যুক্ত নাই যে তুমি আরো সারাংশ সারমর্ম মুখস্থ করবা, তাই না? আর সৃজনশীল তুমি লিখে আসছো অলরেডি, খেয়াল করলেই তুমি ডিপ মিনিং বের করতে পারবে, লিখতে পারবে। বাট রিটেনের জন্য যেটা করতে হবে সেটা হলো প্র্যাকটিস, ঠিক আছে? তুমি পড়ে কিন্তু রিটেনে লাভ হবে না,
হবে, রিটেন অনেক ম্যাথ করার মতো। ম্যাথ কখনো গাইড দেখে পড়ে গিয়ে কখনো ভালো হয় না, কম মানুষেরই হয়, তাই না? ছোটবেলায় যখন ম্যাথ এক্সাম দিতাম, গাইড ম্যাথ কখনো গাইড দেখে পড়ে কেউ ভালো করতো? আমি তো করি আসলে। রিটেনটা অনেকটাই ওই রকম, তোমাকে প্র্যাকটিস করতে হবে অনেকটা। ধরো কবিরা যখন প্রথমে কবিতা লেখে, প্রথম কবিতাগুলো অনেক নুব টাইপের হয়, মানে বিগিনার লেভেলের হয়, আস্তে আস্তে তারা ডেভেলপ করে। এটাই হলো রিটেনের মানে টিপস যদি জিজ্ঞেস করো। ভাইয়া লেখার পরে জমা কি টেলিগ্রামে দেবো হ্যাঁ, যে টেলিগ্রামে ইভালুয়েশন করার জন্য? দিলে আমি পাবো, ঠিক আছে? টেলিগ্রামে আমি তোমাকে ফিডব্যাক দিয়ে দেবো, দিতে পারবো। ওকে, তো আজকের ক্লাসটা শেষ করছি, দেখা হবে আবার ধরো নেক্সট বাংলা ক্লাসে অবভিয়াসলি। আর বেস্ট অফ লাক ফর বিউপি এক্সাম। বিউপি এক্সাম যারা দিবে না তাদের প্রবলেমের সমস্যা নাই, বিউপি এক্সাম দিতেই হবে এমন না, তবে যারা দিবে তাদের জন্য বেস্ট অফ লাক। বিউপি একটু বুস্ট আপ করতে পারে তোমাদের, ঠিক আছে? ওয়েল, তাহলে আমরা শেষ করি আজকের ক্লাস। ভাইয়া, হ্যাঁ বলো। আপনি তো মানে একটু আগে বলছিলেন যে পরীক্ষার হলে একটু চিন্তা ভাবনা করে লেখা ভালো হবে। এই ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট কেমনে করব? চিন্তা ভাবনা করার সময় পাবো কিনা এক্সাম হলে? এটা কিসের ক্ষেত্রে বলা বলো তো? সারাংশ তোমার 2 থেকে 3 লাইন, তোমার কিন্তু লিখতে টাইম যাবে না, ঠিক আছে? মানুষের এখানে টাইম দেয় না আসলে। মোস্ট অফ দ্য স্টুডেন্টস কি করে, বা আমিও এইচএসসি লেভেল বা এসএসসি লেভেলে কি করতাম, ধরো দেখতাম, দেখে যেটা মনে হতো লিখে দিতাম, অত ভাবতাম না। আমরা সবাই তাই করছি, তাই না? তবে এখানে যেহেতু তোমার কন্টেন্টটা খুব ভালো মতো যাচাই করা হবে, তো তুমি একটা সারাংশের জন্য, আচ্ছা রিটেনের টাইম কত বলো তো? 45 মিনিট ভাইয়া। 45 মিনিট। সেখানে তুমি বাংলা সারাংশের জন্য কি 5 মিনিট রাখতে পারো? ধরো তুমি ভাবতে কতক্ষণ লাগবে, তুমি যদি ভাবতেও 5 মিনিট নাও, তুমি কিন্তু লেখা কিন্তু 2 মিনিটে শেষ করতে পারবা। সারাংশ কিন্তু অত বেশি লেখা না তোমার, যে তোমার অনেক লিখতে হবে। এবং আমি সব সাজেস্ট করি কোনো কিছুই অনেক লিখবা না। ডিউতে তুমি অনেক লেখার ফাঁদে পড়বাই না, ঠিক আছে? অন পয়েন্ট লেখার মানে ট্রাই করবা সব সময়। ইংলিশেও ইংলিশ প্যারাগ্রাফ, সামনে যে ইংলিশ প্যারাগ্রাফ তোমাদের ইংলিশ ক্লাস হবে, দেখবা যে প্যারাগ্রাফেও তুমি অন পয়েন্ট লিখবা। মানে একটা ওয়ার্ড আছে যে গেজানো যাবে না। গেজানো মানে বুঝো? গেজানো মানে হলো মানে টেনে টেনে লম্বা করা যাবে না, বুঝছেন? ভাই খাতায় কতটুকু টাইম দেয়, মানে যে যে ধরেন প্যারাগ্রাফের জন্য মানে কেমন টাইম দেয়, সরি কেমন পেজ দেয়? ডিপেন্ড করে গার্ডের উপর, বুঝছো? পরীক্ষার গার্ড যে টিচার হবেন, উনি চাইলে তোমাকে এক্সট্রা টাইমও দিতে পারে। ভাবেন যে খাতায় তো টাইম চলে গেছে, আর এমন হইতে পারে যে সে ভুলে গেছে, মানে আমি ভয় দেখাচ্ছি না, বাট হইতে পারে যে সে হলো খাতা দিতে ভুলে গেছিল, সে দিয়ে দিল, বাট সে টাইমও দিবে না। সো ম্যান টু ম্যান যেমন ভ্যারি করে, তোমার সিচুয়েশন ভ্যারি করবে। এক এক এক্সাম হলে বা এক এক রুমে দেখবা যে এক সিচুয়েশন। টিচাররা আমরা দেখছিলাম অনেক যে কঠিন যে অনেক সিচুয়েশন হয় পরীক্ষায়, এরকম না। টিচাররা দেখবা যে খাতা দিয়ে 2 জন গল্প করতেছে, তারা কেয়ারই করে না, ঠিক আছে? এইচএসসি গার্ডের মতো, এইচএসসির গার্ডের মতো, বাট তোমার তো সিট পড়বে তো পরিচিত কারোর সাথে না, এবং সবাই নিজের লাইফের জন্য তখন পরীক্ষা দিচ্ছে। কেউ আসলে তোমাকে আগ বাড়িয়ে সাহায্য করতে আসবে না, বা তুমি এক্সপেক্ট করো না যে কেউ সাহায্য করবে, বুঝছো? আমি ওটা বলতেছি না, আমি বলতেছি ভাই রিটেনের যে আমরা যে খাতাটা লিখবো ওটার জন্য নাকি ধরেন প্যারাগ্রাফ কতটুকু লিখবো ওটা একটা জায়গা দেওয়া থাকে? হ্যাঁ, জায়গা দেওয়া থাকে, বা জায়গাটা একদম অনেক লেখার মতো না, ঠিক আছে? তো এই জন্যই আমি তোমাকে বলছি বারবার অন পয়েন্ট লেখা উচিত, প্র্যাকটিস করা উচিত। জায়গাটা এখন জায়গা কতটুকু থাকে ওটার এই একটা ধারণা ডিপেন্ড করে, বুঝছো? আমার যতটুকু মনে আছে, আমাদের ইংলিশ প্যারাগ্রাফ দিয়েছিল ধরে একটা শীট, এর মধ্যে একটা হাফ, ঠিক আছে? একটা হাফ করলে কিন্তু এমনিতে জায়গা কমে যায়, বা একটা সাইড জাস্ট দিয়েছিল যে টারশিয়ারি এডুকেশন ইন বাংলাদেশ, এটা আসলে ইংলিশ প্যারাগ্রাফ। ভাইয়া, বলো। আপনি যে বললেন 3 থেকে 4 লাইন লিখতে সারাংশ সারমর্ম, এখানে প্রতিটা লাইন বলতে কি একটা বাক্যকে বোঝায় নাকি খাতার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত? একটা বাক্য, লাইন আচ্ছা ঠিক, বাক্যকে বুঝাইছি, বুঝছো? খাতার আচ্ছা না, মানে 3-4 বাক্যে শেষ করাটা সবচেয়ে বেস্ট সারাংশ। বাট এমন না যে 3-4 বাক্যে শেষ করতে চাই তুমি মেসেজটাই দিবা না, ঠিক আছে? মানে এমন করা যাবে না, তোমাকে কিন্তু কথাটা মূল কথা বলতে হবে, বাট উইদিন 3 or 4 সেন্টেন্সেস। ওকে, এখন আমরা ক্লাসটা আপাতত শেষ করে আমি তোমাদেরকে টাস্কটা দিয়ে দেই। ওকে, দ্রুত
ঠিক আছে, আমাদের দেখা হবে আবার বাংলা ক্লাসে, নেক্সট বাংলা ক্লাস হতে পারে ভাব তো ক্লাস শেষে গুগল ক্লাসরুমে রেকর্ড থাকবে গুগল ক্লাসরুমে। গুগল ক্লাস, আচ্ছা গুগল ক্লাসরুমের লিংকটা দিয়ে দেওয়া হবে। এটা একটু টাইম লাগবে, ঠিক আছে, এখনই হয়তো রেকর্ডিং দিয়ে দিতে পারবো না, কারণ এটা ধরো একটু এডিট করে ইউটিউবে আনলিস্টেড করে দেবো, মানে প্রাইভেট করে দিতে হবে, তারপর লিংকটা তোমাদের দিব। ওকে, আচ্ছা আচ্ছা ভাই। ক্লাসগুলো কবে হবে ওটার টাইম টেবিল আর ডেটটা যদি আগে থেকে বলে দেওয়া থাকতো তাহলে ভালোই তো। আপাতত ধরে রাখো যে আপাতত তোমরা পরে অ্যাডাপ্ট করতে পারলে সপ্তাহে 3 থেকে 4টা হবে, বাট আপাতত মঙ্গল এবং শুক্র হবে শিওর, বুঝছো? মঙ্গল এবং শুক্র ফাইনাল। ওকে ভাইয়া, আচ্ছা আপাতত ক্লাসটা শেষ করি, অনেক কথা বলা হয়ে গেল, পড়াশোনার বাইরে বা পড়াশোনার ভিতরে অনেক কথা বললাম। ঠিক আছে, দেখা হবে আবার, আমি আপাতত শেষ করছি, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।